নমস্কার, দ্য ডিজাইন পডকাস্টে আপনাদের অনেক অনেক স্বাগত। যখন আমি নিজেও কম্পিউটারে যখন কাজ করতাম, ডিজাইন নিয়ে কাজ করছি, তখন একটা ওয়েবসাইট আমি জানি যারা আপনারা ডিজাইনার রয়েছেন, তার একটা ওয়েবসাইট, একটা ফন্টস সাইট আছে যেটা সবাই পরিচিত। মানে প্রায় ২.৫ কোটি মানুষ যাদের ওখানে সঙ্গে যুক্ত ঠিক বলবো না, ডাউনলোড করা হয়েছে যেই ফন্টসগুলোকে কাজ করি আমরা যারা ডিজাইনার বা অন্যান্য যারা এই সংক্রান্ত রয়েছে, তারা এই ওয়েবসাইট সংক্রান্ত খুব ভালো করে আপনারা জানবেন। এবার অবশ্যই এটা আমাদের পৌঁছানোর একটু প্রবলেম তো ছিলই। অনেক বের করেছি, অনেক দিন ধরে যোগাযোগ করার পর আমরা লিপিঘর, নামটা শুনে বুঝতে পারছেন, লিপিঘরের সঙ্গে যোগাযোগ করে আমরা আজকে এই অনুষ্ঠান, কিভাবে তারা কাজ করে, তারা এই যে ফন্টস নিয়ে, তো তাদের কি ভিশন রয়েছে, তারা কিভাবে কাজ করেছে বা ফিউচারে তারা কি নিয়ে আসবে, সে সমস্ত আলোচনা করার আমরা চেষ্টা করার জন্য যোগাযোগ করতে পেরেছিলাম লিপিঘরের অন্যতম একজন ফাউন্ডার। তিনি হচ্ছেন নীলাদ্রি শেখর বালা। এবার নীলাদ্রি শেখর বালা, আপনারা মানে যারা ওই পারে রয়েছেন আপনারা অনেকে জানবেন যে লিপিঘর নামটা শুনলেই বুঝতে পারি যে এইটার সঙ্গে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা যোগ রয়েছে, বাংলার, পশ্চিমবাংলার। কারণ এমন অনেক আর্টিস্ট রয়েছে, ডিজাইনার, মানে ফন্টস যে ডিজাইন করে তারা বাংলাদেশের সঙ্গে যুক্ত। তো আমরা সরাসরি ভেবেই থাকি যে এই ওয়েবসাইট বাংলাদেশের কোনো একটা জায়গার, কিন্তু একদমই না। বাংলাদেশ অবশ্যই রয়েছে, এই লিপিঘর কিন্তু পশ্চিমবঙ্গের একটা সংস্থা, যেখানে নীলাদ্রি যিনি আছেন তিনি আজ আমাদের সাথেও আছেন। আজ আমরা ওনার সাথে আছি। দ্য ডিজাইন পডকাস্টে অনেক অনেক স্বাগত নীলাদ্রি। নমস্কার। আজকের বিষয় একদম অন্য রকম হবে। আমরা তো কখনো এই ধরনের আলোচনা কখনো করিনি। আসলে সত্যি করে বলতে কি, প্রত্যেকটা মানুষ এই অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ফন্টস। মানে আমি আমি আবার বলছি, এই ভুল যা ভ্রান্তি রয়েছে আজকে নীলাদ্রি আমাদেরকে সব বুঝিয়ে দেবে। আমরা যে ফন্টস যেটা আমরা টাইপ করি না মোবাইলের মধ্যে, তুই কেমন আছিস ধরুন, ঠিক আছে, বা আমরা কম্পিউটারে লিখলাম, একটা কিছু লিখলাম বাংলাতে। এবার সেই বাংলাটা যে যে টাইপ ফেসটা রয়েছে সেটার বিভিন্ন ধরনের ধরুন ডিজাইন আসে, তারপর কিভাবে তার অন্যান্য সাইজ কি হবে, এগুলো তো কাউকে তৈরি করতে হয়, তাই না? মানে এমনি তো সব চলে আসে না। তো বাংলাতে দেখবেন আগে খুব লিমিটেড ডিজাইন ছিল, ঠিক আছে। এখন বর্তমানে প্রচুর, মানে প্রায় ৫৪০-৫০টা শুধুমাত্র লিপিঘরেই আমাদেরকে ফন্টস দিয়েছে। আমরা জানার চেষ্টা করব যে লিপিঘর কিভাবে ভাবা হলো যে লিপিঘর করা হবে। একদম যদি শুরুর থেকে বলতে হয়, তাহলে ২০১৮-তে ফেসবুকের একটা গ্রুপ ছিল। তো সেই গ্রুপে বাংলাদেশের এক ভাই ছিল, আমার থেকে বয়সে ছোট। ওর সঙ্গে এই বিষয়ে ইন্টারেস্ট নিয়েই যে আচ্ছা টাইপফেস কী হয়, ফন্ট কীভাবে হয়, তৈরি করা যায়, এটা কারা করছে, কেমন করছে, কোনটার মধ্যে কী আছে, কোন ফন্টে কোন সমস্যা আছে। তো এটা নিয়েই চিন্তাভাবনা করে বিভিন্ন রকম জিনিসপত্রের চেষ্টা করে আমরা ওই গ্রুপেই আলোচনা করতাম যে আচ্ছা এই ফন্ট নিয়ে চলো আমরা কিছু করে দেখি কী হয়। তো ২০১৮-র শেষের দিকেই অক্টোবর-নভেম্বরে আমরা এই সমস্ত জিনিসপত্র নিয়ে, যেহেতু সেম ইন্টারেস্ট ছিল, এরকম করতে 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 যে কাজ করলাম, মানে তখনও লিপিঘর শুরু হয়নি, ফন্টও রিলিজ হয়নি। ফন্টও রিলিজ হয়নি। আর তোমরা নিজেরা যে বাংলা নিয়ে একাডেমিক্যালি এই মানে কি বলে ডিজাইন নিয়ে রয়েছো, সেরকমও কিছু ব্যাপার না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই তো? হ্যাঁ, এবার ওখানে গিয়ে আমাদের মধ্যে প্রথম আলাপ হয় ওটা নিয়ে। তারপর আমরা চেষ্টা করলাম যে আমরা তৈরি করতে পারি কি না, কীরকমভাবে করে। এই শেখা হলো, দুটো একটা ট্রায়াল অ্যান্ড এরর হতে 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 ২০১৮-র একদম শেষের দিকে আমাদের মনে হলো যে না, আমরা ততদূর আসতে পেরেছি যেটা কিনা মানুষ এটাকে ব্যবহার করে উপকৃত হতে পারেন, বা আমাদের মনে হলো যে না, আমরা একটা কিছু সকলকে দেখানো যেতে পারে, সামনে আনা যেতে পারে, এমন একটা জিনিস করেছি। তো তখন মোটামুটি লিপিঘর ২০১৮-র শেষ দিক থেকে আমরা স্টার্ট করি, ডোমেন নিয়ে যা হয়ে থাকে। তখন লিপিঘরের কাছে কত ফন্টস নিয়ে নেওয়া হলো? আচ্ছা, আমরা প্রথমে দুটো ফন্ট নিয়ে নেমেছিলাম। আচ্ছা, আমি একটা তৈরি করেছিলাম, আর নুরুল আলম আদর, বাংলাদেশ থেকে উনি ছিলেন, উনি একটা তৈরি করেছিলেন। তো আমরা দুজনে দুটো ফন্ট দিয়ে মোটামুটি শুরু করি। লক্ষ্যটা কি ছিল? আমাদের তখন প্রথমত লক্ষ্য সেভাবে বলতে গেলে, মানে সাজিয়ে গুছিয়ে ঠিক আমি হয়তো বলতে পারবো না, আমাদের মধ্যে অদ্ভুত রকম একটা পাগলামো ছিল, একটা নেশা ছিল যে হ্যাঁ, সবাই বিহ্যান্সে কাজ করছে, এখানে কাজ করছে, সেখানে কাজ করছে, ইংরেজি টাইপফেস নিয়ে কাজ করছে, বা বাংলা নয় এরকম জিনিস নিয়ে কাজ করছে। তো আমরা যেটা করতে চেয়েছিলাম যে সবাই তো কাজ করছেই সব তাদের মতন করে।
তো বাংলা ভাষার জন্য তো কেউ কাজ করে না, বাংলা লিপির জন্য কেউ কাজ করে না। এবার আমরা সেখানে গিয়ে অন্য সবার পথে না হেঁটে আমাদের যতটুকু যা ব্যক্তিগত সামর্থ্য আছে সেখান থেকে করে দেখি না কতদূর করতে পারি। তো এরকম একটা জিনিসপত্র চিন্তাভাবনা করেই মোটামুটি শুরু করেছিলাম। এখন তো লিপি ঘরের কিছু বলাই যাবে না, কারণ এখন 540-এর বেশি ফন্টস, ঠিক আছে? কিন্তু দুটো ফন্টস নিয়ে নেমে কিভাবে মানে এটাকে এগোবে তার তো একটা ভাবনা তো রয়েছে। হ্যাঁ, তো আমরা যখন দুটো ফন্ট নিয়ে শুরু করলাম, তো তখন দেখতে পেলাম যে আস্তে, আস্তে লোকের এটার প্রতি আগ্রহ বাড়ছে। কারণ নতুন একটা জিনিস যখন আসে সকলেই তো একটা চোখ রাখেন যে আচ্ছা ওই করলো তাহলে এরপর ওরা কী করতে চলেছে। এবার আমরাও প্রচুর বুস্টেড আপ হয়ে গেল আগ্রহ। তো তখন গিয়ে আমরা দেখলাম যে তাহলে যারা কাজ করেন, মানে আমরা তো বেসিক্যালি বলতে গেলে যারা প্রোগ্রামিং করেন বা মানে প্রযুক্তিগত দিক দিয়ে। এবার প্রযুক্তিগত দিক দিয়ে তো আমরা ডিজাইনের দিক দিয়ে খুব বেশি দূর যেতে পারব না। কারণ আমরা একটা কিবোর্ড তৈরি করলাম বা একটা ওয়েবসাইট তৈরি করলাম বা ফন্ট তৈরি করলাম। তাতে ৫ টা ফিচার দিয়ে দিলাম, ১০ টা সুবিধা দিয়ে দিলাম। সেটা তো লোকজনে জানবে তারপরে ইউজ করবে। সেটাই, সেটাই। কিন্তু মানুষের তো ১ম যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে ডিজাইনে কত ভ্যারাইটি আসতে পারে। ঠিক। সেটার ক্ষেত্রে গিয়ে তো সত্যি কথা বলতে আমরা তো কেউ ডিজাইনার নই। জাস্ট চেষ্টা করে দেখার জন্য দুটো ফন্ট হলো। তো তারপরে আমরা চেষ্টা করলাম যে বিভিন্ন ডিজাইন যারা করেন, হুম। নট অনলি কম্পিউটার, যারা ক্যালিগ্রাফি করেন, যারা হাতে করে লেখেন যে বিভিন্ন ভোটের দেয়াল, লরির পিছনে লেখা থাকে, বাসের নাম লেখা থাকে। এখন অবশ্য পাল্টে গেছে। তো আমরা তখন বিভিন্ন জায়গায় গিয়ে আমার কাছে ছবি রয়েছে আমি দেখাবো যে বিভিন্ন বাসে যে নাম লেখা রয়েছে, কোথাও একটা ফুচকার দোকান আছে, সেখানে বাংলায় সামথিং একটা ক্যালিগ্রাফি করা রয়েছে। এটা খুব সুন্দর দেখতে। তো আমরা এই জিনিসগুলো কালেক্ট করা শুরু করলাম। এটা নিয়ে কালচার করা শুরু করলাম যে আচ্ছা তাহলে এই কাজগুলো কারা করেছেন? তাদের পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করলাম অনলাইন, অফলাইন এবং তাদেরকে অ্যাপ্রোচ করলাম। যে আমরা এরকম একটা কাজ করছি। তো আপনারা কি এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড কিনা? কিছু লোক ইন্টারেস্টেড দেখালেন, কিছু লোক আ পিছিয়ে গেলেন। তো এরকম করতে, করতে আমরা আমাদের সঙ্গে এরকম কিছু লোক পেলাম এবং আমরা খুব ভালো কাজ পেলাম। তো ১ম ওই দুটো ফন্ট থেকেই ধরুন ৫ টা ৭ টা ফন্ট হয়ে গেল। আস্তে, আস্তে আ আগ্রহী হয়ে গেল লোকজন যে না এরা তো আসলেই কাজ করছে। কারণ ম্যাক্সিমাম কি হয় এই ধরনের কাজবাজে ১ম যখনই একটা কাজ শুরু হয়, তো সেইখানে গিয়ে অনেকে আগ্রহ দেখান। কিন্তু আস্তে, আস্তে পেছন দিকে যত সামনে এগোয় ব্যাপারটা পেছন থেকে যে না আমার হচ্ছে না, এরকম করে সরে যায়। তো আমরা এরকম লোক খুব বেশি পাইনি। যাদের পেয়েছিলাম তারা মোটামুটি অ্যাক্টিভ। এবং এখান থেকে কি হলো আমরা দুজনই আগে শুধুমাত্র সবাইকে বলতাম যে আমরা এরকম একটা বাংলা নিয়ে কাজ করছি, তো আপনারা জাস্ট একবার ভিজিট করে দেখবেন। পরবর্তী সময়ে কি হলো যারা আমাদের সঙ্গে কাজ করলেন, তারা গিয়ে তারাও আরো লোকজনকে বললেন যে ঢাকঢোল পেটানোর মতনই যে সবাই আসুন, দেখুন, ব্যবহার করুন। যদি কোনো সমস্যা থেকে থাকে, বাগ থেকে থাকে, এটা ফিক্স করুন। এবং আমাদের আরো দুটো জিনিস সবথেকে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যতদূর আসতে পেরেছি। ১ম ব্যাপারটা হচ্ছে ২০০৭ থেকে আমি ডিটিপির কাজ নিজে করতাম। ২০০৭ থেকে। ২০০৭ থেকে। তো সেইখানে গিয়ে পেজমেকার 6.5 দিয়ে আমি কাজ শিখি। পেজ লেআউটের যে ব্যাপারটা রয়েছে। তো সেইখান থেকে যে জিনিসটা আমার মধ্যে এসছে যে না, আমি একটা জিনিস তৈরি করছি সেখানে গিয়ে আমি নিজে ১ম এ যদি স্যাটিসফাইড না হতে পারি অ্যাজ এ ইউজার, তখন তো স্বাভাবিক আপনি আরেকজন কাস্টমার বা ইউজার। আমি তো আপনাকে কনভিন্স করতে পারব না যে দাদা আপনি এটা ব্যবহার করছেন, আপনি আমারটা একবার টেস্ট করে দেখুন। যে আমাদের ফ্রি ফন্টের ব্যাপার। এখনো যদি কেউ ফন্ট পারচেজ করতে চান আমরা আগে বলি যে আপনি আগে ফ্রিটা ডাউনলোড করুন, আপনি টেস্ট করুন। যদি আপনার মনে হয় যে না আমার লাগবে পেইড, তাহলে আপনি পেইডটা নিন। ঠিক, মানে প্রত্যেকটা ফন্টস এর যে ফ্যামিলি রয়েছে হ্যাঁ, তার মধ্যে একটা ফ্রি দেওয়াই থাকে? সবসময় একটা ফ্রি দেওয়া থাকে না। বাট ফ্রি যেটা রয়েছে আমাদের মেক্সিমাম ফ্রি। আচ্ছা। এবার আ বলছি সেটা পরে। এবার ওটা করতে, করতে কি হলো যার জন্য এখনো আমাদের কোয়ালিটি চেকটা খুব স্ট্রিক্টলি করা হয়। সেটার জন্য অন্য যারা কাজ অন্য ফেজ যেগুলো মার্কেটে রয়েছে আপনি লিখে দেখবেন যে একার আপনি পয়রফলা দিয়ে একার দিলেন বা হ্রস্বধ্বনি লিখতে গেলেন হয়রফলা দিয়ে একার দিলেন। তো একার জড়িয়ে যাচ্ছে কোথাও, কোথাও জফলা জড়াচ্ছে, কোথাও হস্যিকার গিয়ে টয়ের সঙ্গে একটা ক্লাশ তৈরি করে দিচ্ছে। তো আমাদের প্রতিটা বিট অ্যান্ড পিক্সেল এভাবে টেস্ট করতে, 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 করতে একটা ফন্টটাকে ফাইনাল করা হয়। যাতে এই ধরনের ত্রুটি না থাকে। ঠিক। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার যেটা হয়েছে যারা টাইপফেস ডিজাইন করেন, আমরা কিন্তু আপনারা যে কারণেই আপনি ১ম এ বললেন যে বাংলাদেশ ভাবে যে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ডিজাইনারকে এই ফ্রিডমটা দিই যে আপনি যে টাইপফেসটা ডিজাইন করছেন, আপনি একটা নাম দিয়ে দিলেন। সেটা
গাছের নামে, ফুলের নামে, প্রিয়জনের নামে, মাসের নামে, যা ইচ্ছা হতে পারে, আপনার জায়গার নামে। কিন্তু আপনার যা নামটা আছে আপনি চাইলে পুরোটাই দিতে পারেন, আপনি চাইলে ইনিশিয়ালটাও দিতে পারেন ফন্ট নামের শুরুর আগে। ঠিক। তো সেখানে আমার যে ফন্টগুলো রয়েছে, আমার ফন্টের নামে কিন্তু আমার শুরুতে আমার নাম রয়েছে। সেরকমভাবে অন্যান্য যারা যেখান থেকে ফন্ট দিয়েছেন প্রত্যেকের নামের শুরুতে তাদের নামটা রয়েছে। কি কারণে এটা? এটার কারণটা হচ্ছে কি, একটা ছেলে বা একজন ডিজাইনার যিনি কাজ করছেন, এবার তাকে তো প্রথম কথা আমাকে অ্যাপ্রিশিয়েটটা করতে হবে, তার হ্যাঁ, জায়গাটা তাকে দিতে হবে, সেটাই। যে না এই ভদ্রলোক এই কাজটা করলেন, এই কাজটার সঙ্গে তার নামটা যেন থেকে যায়। তো সেখানে গিয়ে আমাদের সঙ্গে যারা কাজ করেছেন, তো অন্যতম তাদের উৎসাহের জায়গাটা যে না আমার নামটা তো অন্তত থাকছে ওটার সঙ্গে। কারণ যিনি ইউজ করছেন তার কিন্তু নাম মানে ফন্ট কে করেছেন কিচ্ছু দেখেন না। তো ফন্টের প্রথম যে ব্যাপার, আচ্ছা এই নামের ফন্টটা এটা কিন্তু বেশ ভালো, আমি ইউজ করলাম, আরো দুজনকে বললাম যে এটা দেখিস তো। তো সেখানে কিন্তু নামটা কাইন্ড অফ মুখে মুখে ছড়িয়ে মুখে মুখে যাচ্ছে। ছড়িয়ে যাচ্ছে। তো এখানে কতজন ডিজাইনার বাংলাদেশের বা এখানকার আচ্ছা, রয়েছে? আমাদের সব মিলিয়ে 65-70 ওরকম প্লাস মাইনাস হবে। প্লাস মাইনাস রয়েছে। তার মধ্যে আমাদের বাংলায় কতজন আছে? আমাদের এখানে বাংলায় ৯-১০ জন মতন আছেন পশ্চিমবঙ্গে। যারা বাংলা তোমাকে ক্যালিগ্রাফি করে বা ডিজাইন করে দেয়, তাই তো? হ্যাঁ, আর ওখানে প্রায় ৫০-৬০ জন ম্যাক্সিমামটা ওখান থেকেই হচ্ছে। কারণ বাংলা নিয়ে কাজ করতে গেলে তো বাংলাদেশকে ছাড়া আমরা এগোতে ছাড়া পারব না। কোনোভাবে এগোবে না। এবার আমরা যখন প্রথম এই যে বাংলার এলো, আমরা এখন দেখেছি মোবাইলেও যে আমরা টাইপ করি, ঠিক আছে? কোনো কিছু WhatsApp এ যেরকম টাইপ করি, সেখানে কি লিপিঘরের কোনো রকম ভূমিকা হয়? না ওটা ডাইরেক্ট ওই গুগলের যে ফন্টস রয়েছে সেখানেই সব কাজ হয়? ওখানেও তো ফন্ট সিলেকশন কিছু ব্যাপার, সেটাকে লিপিঘরের কোনো রকম যোগ করা যায়? যেমন কম্পিউটারে আমরা ইউজ করতে পারি? আচ্ছা, এবার প্রথমত লিপিঘর কি করে? লিপিঘর বেসিক্যালি ফন্টটাকে ফোকাস করে রেখে কাজ করে। এখানে যেহেতু ডিভাইসের কথাটা উঠে যাচ্ছে, এবার এখানে তো ডিভাইসের একটা ভেরিয়েশন চলে আসছে। কেউ অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, কেউ অ্যাপলের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, কেউ মাইক্রোসফটের ব্যবহার করছেন বা আলাদা আছে। এবার এখানে গিয়ে ব্যাপারটা কি হয়েছে, টাইপের রেন্ডারের ব্যাপারটা যে কোন লেখাটা কটা কিভাবে দেখা যাবে, ঠিক। সেটা আমরা অ্যান্ড্রয়েডে একরকম দেখছি, সেটা আমরা অ্যাপলে গিয়ে একরকম দেখছি, উইন্ডোজে একরকম দেখছি, লিনাক্সে আরেকরকম দেখছি। তো ব্যাপারটা হচ্ছে যারা এই প্ল্যাটফর্মগুলো তৈরি করেছেন বা যারা সফটওয়্যারটা ডিস্ট্রিবিউট করছেন, তারাই বেসিক যে ডিসপ্লেটা রয়েছে টেক্সটের সেটাই ডিফাইন করছেন। মানে বাই ডিফল্ট একটা দেওয়াই আছে। হ্যাঁ, মানে যখনই আরো সোজাভাবে বলতে গেলে আমি একটা নতুন ফোন কিনছি, হ্যাঁ, ফোন কিনে আমি অন করছি, বাংলা লিখতে আছে, আমি কিছুই ডাউনলোড করিনি। ঠিক। তো প্লে স্টোরে গিয়ে কোনো একটা অ্যাপের নাম বাংলা আছে, বা আমি একটা সংবাদপত্রের সাইট খুলছি, বা আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক যা খুলছি, আমি তো কিছু ইনস্টল করছি না। না, তো তার সঙ্গে একটা প্রি ইনস্টল আমার একটা কিবোর্ড আসছে, একটা ফন্ট আসছে, একটা না মাল্টিপল ফন্ট আসছে। তো সেখানে আমি কোনো ভাষার ফন্ট যখন দেখছি, নিশ্চয়ই সেটা ডিভাইসে আগে থেকে ইনস্টল করা রয়েছে। সেটাই। যে কিবোর্ডটা আমি দেখছি সেটাও আগে থেকে ইনস্টল করা রয়েছে। তো আমাদের মোবাইলে যেমন আমরা কম্পিউটারে যারা ডিজাইনার আছে তারা যেমন লিপিঘর ফন্ট ইনস্টল করতে পারে, কাজ করতে পারবে, মোবাইলের সঙ্গে কি কোনো রকম লিপিঘরের সম্পর্ক থাকছে? আমাদের মোবাইলে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেটা দিয়ে ডিরেক্টলি আপনি আমাদের ফন্ট ইউজ করে ছবি লেখা বা খুব বেসিক ফিচার, খুব অ্যাডভান্সড বা খুব হেভিওয়েট নয়, সেটাতে বেসিক পোস্টার তৈরি, ইউটিউবের থাম্বনেল তৈরি, এগুলো হয়ে যায়। মানে ডিজাইন সফটওয়্যার একটা। হ্যাঁ, এটা গেল আমাদের অ্যাপ। ঠিক। বাদ বাকি রয়েছে যে অ্যাপগুলোতে কিনা থার্ড পার্টি ফন্ট সাপোর্ট করে। আচ্ছা। যেরকম যদি পিক্সেল ল্যাব হয়, তারপরে কাইন মাস্টার রয়েছে ভিডিওর জন্যে, তারপর হচ্ছে ইনশট রয়েছে, হুম। তারপরে পিক্স আর্ট রয়েছে। ও মানে ইনশটে যদি কেউ ভিডিও বানালো তখন তোমরা হ্যাঁ, তোমাদের ফন্টসটা। হ্যাঁ, ভিডিওতে তিনি যদি কোনো ক্যাপশন দিয়ে দেন ভিডিওতে, বা কিছু হুম, ভিডিওর উপর কোনো একটা রোল অন লিখতে ঠিক চাইছেন, ঠিক ঠিক। তো সেখানে গিয়ে আমাদের ফন্টটা তিনি ওই অ্যাপের মধ্যে ইনস্টল করে, মানে টাইপ করলে তো ডিফল্ট নোটও এলো, বা যিনি iOS ইউজ করছেন তার কোহিনূর চলে এলো। এবার ওটাকে চেঞ্জ করে ওই ফন্টটাকে ডাউনলোড করে তিনি ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন। আমি তোমাকে জিজ্ঞেস করছি যে লিপিঘর আসার আগে আমাদের যারা মানে বাংলার ফন্টসের মধ্যে যে চেঞ্জেসটা ছিল, লিপিঘর কতটা চেঞ্জেস করেছে বলে তোমার যতটুকু মনে হয় যে আচ্ছা, আমূল পরিবর্তন কিছু হয়েছে? না এবার এই প্রশ্নটা আমি, ইউজাররা ভালো বলতে পারবে। না আমি ইউজারের চেয়ারে নিজেকে বসিয়েই আমার যেটুকু মনে হয় সেটুকু বলতে পারি। একদম, একদম। ব্যাপারটা হচ্ছে কি, বাড়ি থেকে বেরোলে এদিক ওদিকে তাকালে তো মোটামুটি বোঝা যায় যে কোথায় কি ইউজ হচ্ছে, কোথায় কোন ফন্টে লিখছে, স্বাভাবিকভাবেই চোখ চলে যায়। ঠিক, কারণ যিনি জুতোর দোকান দেন, তার সামনে দিয়ে যদি কেউ হেঁটে যায় তিনি ঠিক। কিন্তু স্বাভাবিক পায়ের দিকেই তাকাবেন বুঝতে যে পেরেছি। মার্কেটে কোন ট্রেন্ডটা চলছে।
এবার সেটা দিয়ে আমার যেটা মনে হয় যে সাধারণ ইউজারের দৃষ্টিভঙ্গির থেকে প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদের আগে যারা কাজ করেছেন বাংলা নিয়ে, তো সেখানে তাদের যে কাস্টমার টার্গেট অডিয়েন্সের কথা যদি বলতে হয়, সেখানে গিয়ে সাধারণ মানুষ কিন্তু কখনোই ছিল না। আমি যদি ইন্ডিয়ান টাইপ ফাউন্ডের কথা বলতে চাই, বা বাংলাদেশে বেঙ্গল ফন্টস বলে একটা ছিল, এবার সেখানে গিয়ে আমরা তাদের অনেক পরে শুরু করে আমরা ইভেন লোককে 20 টাকায় ফন্ট পর্যন্ত দিয়েছি। 20 টাকাতে একটা ফন্টের দাম 20 টাকা। যে আমরা এটা ভেবেছি যে সাধারণ মার্কেটে একটা লোক এটা ডিটিপির কাজ করছেন, হ্যাঁ, সে ভদ্রলোক হয়তো কাজটা করে 40 টাকা হয়তো পাবেন। বুঝতে পেরেছি। বাট ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি অ্যাফোর্ডেবল না হয়, এখানে পাইরেসিটির অবশ্যই একটা ব্যাপার রয়েছে, সে কথা আমি যাচ্ছি না, ঠিক। কিন্তু আমরা যত ইউজারের কাছে যত সহজলভ্য করে দিতে পারবো, আমরা কিন্তু তাদের কাছে ততটাই সমাদৃত হতে পারবো যে না, এরা আমাদের কথা চিন্তা করছে, আমাদের কথা ভাবছে। এটা প্রাইসের দিকে গেল। আর একটা বড় সমস্যা আমাদের, মানে বৃহত্তম পাহাড় এখনো রয়েছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, সেটা হচ্ছে এনকোডিংয়ের সমস্যা। সাধারণ যেগুলো বাজার চলতি প্রেস আছে, প্রেসে গিয়ে প্রধান সমস্যা হচ্ছে ওনারা ইউনিকোডে শিফট করতে ঠিক ইচ্ছুক নন। আচ্ছা, ইউনিকোডটা যদি একটু সহজভাবে বোঝানো হয়, আচ্ছা, তাহলে আরো বেশি ভালো হয় না? ইউনিকোডটা আমি একদম জলের মতন বোঝাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, যারা আরো একটা কাটছি আমি। হ্যাঁ, ইউনিকোডে শিফট করতে চাইছে না, তার হুম, মানে কিসে ধরে আছে তারা? আচ্ছা কিসের, হ্যাঁ, আচ্ছা, নাহলে বুঝবে কি করে সবাই? ওকে ফাইন। ইউনিকোডটা যদি এক শব্দে বলতে হয়, যারা ইউজ করেন দেখবেন অনেক সময় ফন্ট আপনি কোনো ওয়েবসাইট থেকে কপি করছেন, কপি করে নিয়ে ফটোশপ বা ইনডিজাইন বা যে কোনো সফটওয়্যারে পেস্ট করে দিচ্ছেন। হ্যাঁ, যে ফন্টগুলো পেস্ট হওয়ার পরও ঠিকঠাক থাকছে সেটা ইউনিকোড। আচ্ছা। যে ফন্টগুলো পেস্ট হওয়ার পরেও বক্স চলে আসছে বা কোশ্চেন মার্ক চলে আসছে, সেটা ইউনিকোড নয়। সেটা কি, কি বলে তাহলে তাকে? ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে আস্কি বলা হয়। ASCII আস্কি বলা হয়। আছে, আরও এনহ্যান্সড হয়ে পরবর্তীতে আনসি হয়েছে। আনছি। মানে 100 কোডের ব্যাপার তো, কারণ কম্পিউটারে যখনই আমরা কিছু দেখছি বা ডিসপ্লে করছি, তার প্রত্যেকটা অক্ষরের পিছনে একটা করে বায়োনারি কোড কাজ করছে। হুম। তো অক্ষরটা যখন ডিসপ্লে করানো হচ্ছে, তো এ বা সরেওয়া বা ক বা বি, প্রত্যেকটা অক্ষরের পিছনে তো কম্পিউটার একটা কোড ডিফাইন করে দিয়েছে। ঠিক। এবার ইউনিকোডে ব্যাপারটা কি হয়েছে, কম্পাটিবিলিটির সুবিধার্থে পৃথিবীর প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা কোড আছে। তাহলে আমি যেটা বোঝার চেষ্টা করছি তোমার কাছ থেকে, হ্যাঁ, তুমি বললে যে কোড ডিফাইন করে দিয়েছে। তার মানে কোনো একজন সংস্থা আছে যে তোমাকে বলে দিয়েছে যে এই কোড মানে হচ্ছে ক। হ্যাঁ, এই এই কোড, বর্ণটি। এই বর্ণটি, হ্যাঁ, এই কোড, এরকম কি কেউ একজন সংস্থা দিয়েছে? হ্যাঁ, ইউনিকোড কনসোর্টিয়াম এটাকে আচ্ছা। অ্যালোকেট এবং এটাকে রিডিফাইন করে দেন। আর তার বাইরে আমরা বেরোতে পারবো না। তার বাইরে বেরোতে, এবার আনসির গল্পটায় আসি। প্রথমে যখন বাংলা লেখা কম্পিউটারে এলো, হুম। তখন তো প্রাদেশিকভাবে বিভিন্ন স্থানীয় সফটওয়্যারগুলো তৈরি করা হয়েছে, বাংলাদেশে কিছু হয়েছে, আসামে হয়েছে, কলকাতায় হয়েছে। তো এখানে লোকালাইজড ফর্মে ঠিক। ওরকম, তখন তো ইউনিকোড যেহেতু আসেনি, তো আমাদের এরকম কোনো ইউনিফর্ম কোনো কোড নেই, ঠিক। প্যাটার্ন নেই যে আমরা কোন অক্ষরে কি রাখবো। সেটার জন্য প্রেস লাইনের লোকেরা আরও ভালো এবার ব্যাপারটাকে বুঝবেন। ঠিক। যে সাপোজ আমার কাছে এসটিএম রয়েছে, হুম। আমি এসটিএমে কোনো একটা জিনিস কম্পোজ করছি, ঠিক। আপনার কাছে প্রিন্ট আমি করতে নিই, আপনি প্রেস, ঠিক। আমি এসটিএম লেখা নিয়ে যাচ্ছি, আপনার মেশিনে ফেলছি, সব উদ্ভট জিনিসপত্র চলে আসছে। তার কারণ কি, এসটিএম এর যে কোডে লেখাটা রয়েছে, আপনার সিস্টেমে যেহেতু এসটিএম নেই, সেহেতু ওই এসটিএম এর যে ইংরেজি অক্ষরের কোডের উপরে বাংলার শরীরগুলি বসানো ছিল, আপনার সিস্টেম ওটা না থাকার জন্য ওই ইংরেজি শরীরগুলোই দেখাচ্ছে। এবার আপনাকে ওই পার্টিকুলার ফন্টটা ইনস্টল করতে হবে যে ফন্টে আমি কাজ করেছি, তারপর আপনার সিস্টেম ওটা প্রপারলি ডিসপ্লে করবে। এটা হচ্ছে আগের সিস্টেম ছিল। এটা হচ্ছে আগের সিস্টেম, সেটাকে বলে ASCII বা ANSI। অ্যানসি। হ্যাঁ, এবার সেম ওয়েতে দেখা যাচ্ছে আপনি বিজয়ে কাজ করছেন, হ্যাঁ। আমি দেখা যাচ্ছে অভ্রতে বা অন্য কিছুতে কাজ করছি। আপনি একটা ফাইল আমাকে দিলেন, এক্সচেঞ্জ করলেন, আমি এটা দেখতে পারবো না। হুম। তো এটা ইউনিকোডটা যখন শুরু হলো, আমি খুব সংক্ষেপে হ্যাঁ। ব্যাপারটা সেরে দিই। ইউনিকোডটা শুরু হলো কোথা থেকে? জেরক্স, এইচপি, মাইক্রোসফট, অ্যাডোব, এরা হচ্ছে মোটামুটি একটা কনসোর্টিয়াম টাইপ তৈরি করে যে না, আমরা যে বিভিন্ন ডিভাইস তৈরি করছি, যে নট অনলি প্রিন্টার, যেরকম পোস্ট স্ক্রিপ্ট বলে একটা হুম, ল্যাঙ্গুয়েজ হুম। ছিল, তো পোস্ট স্ক্রিপ্ট ফন্টও ছিল একটা সময়, পিএফবি, পিএফএম, মানে আমরা দুটো তখন দুটো ফন্ট ইনস্টল, নিউজপেপারে পিডিএফ করার জন্য পোস্টস্ক্রিপ্ট ফন্টস কিন্তু আমাদের দরকার হতো। কনভার্ট করে তারপর দিতে হ্যাঁ, হতো। একদমই হ্যাঁ, তাই। অ্যাডোবের কি ডিলাক্স, ভুলে যাচ্ছি আমি নামটা, একটা ছিল। তো ব্যাপারটা হচ্ছে কি,
যখন এরকম এক একটা সফটওয়্যার এক এক রকম ফন্ট করছে, প্রথম কথা তো ফাইল শেয়ারিং লোকালি, আপনি তো আর এখান থেকে প্রিন্ট করতে বাংলাদেশ যাবেন না। ঠিক। তো লোকালি বিভিন্ন রকম সফটওয়্যারে যখন ইউজাররা এক জায়গায় হচ্ছেন, ফাইল শেয়ারিংয়ের সমস্যা হচ্ছে। দ্বিতীয় ব্যাপারটা যেটা সব থেকে বড় হলো, যেহেতু ইন্টারনেট তখন চালু হয়ে গেছে, বিভিন্ন বাংলা ব্লগ, বিভিন্ন সংবাদপত্র, এই সমস্ত শুরু হলো। ফেসবুক তখন অতটা পপুলার হয়নি, আমি বলছি অর্কুটের ওই সময়টাতে। ঠিক। তো সেই সময় গিয়ে কেউ একজন একটা বাংলায় লিখলেন, মানে আমি ভালো আছি AMI ভেল, এটা নয়, কেউ চাইছেন আমার প্রপারলি বাংলায় অক্ষরটা আসুক। তো তিনি দেখা যাচ্ছে বাংলা ওয়ার্ডে টাইপ করে আমার পোস্ট করে দিয়েছেন। সেটা যাদের কাছে অন্য অন্য বাংলা ওয়ার্ডে তো কপি করে পেস্ট করতে হয় অন্য জায়গায়, বাংলা ওয়ার্ডের সে কন্টেন্ট তো দেখতে পাচ্ছে না লোকে, বলছে বাক্স টাক্স উল্টো পাল্টা আসছে, এটা কি হলো? তো তখন যারা ডিভাইস তৈরি করছে ওরা বলছে আচ্ছা আমরা এরকম একটা অ্যালায়েন্স তৈরি করি যেখানে কি হবে, সবাই মিলে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা ফলো করব। বুঝতে পেরেছি। তো সেটা হচ্ছে ইউনিকোড কনসোর্টিয়াম। ইউনিকোড বলতে হচ্ছে ইউনিভার্সাল এনকোডিং। পৃথিবীর প্রত্যেকটি বর্ণমালার ওরা কোড দিয়ে দিল স্পেসিফিক্যালি, যে আচ্ছা কেউ যদি বাংলা লেখেন, বাংলার এই থেকে এই পর্যন্ত এই কোডটা ফলো করতে হবে। হলো, এবার সেই কোড অনুসারে যারা ফন্ট করছেন, তারা সেই ফন্টে যারা লিখছেন, নট নেসেসারি কেউ একজন নিউ ইয়র্ক থেকে সেটা লিখে দিলেন, আপনি এখান থেকে আরামসে দেখতে পারবেন। তার কারণটা কি, যে ডিভাইসগুলোতে ডিসপ্লে হচ্ছে বা ডিভাইসে টাইপ হচ্ছে, দুটো আলাদা কোম্পানির হতে পারে, আলাদা OS হতে পারে, কিন্তু তারা ইউনিকোডের যে ক্যারেক্টার এনকোডিং সেটাকে ফলো করে করেছে। আরও একটু পিছন দিকে যদি যাওয়া যায়, নোকিয়ার আশা ফোন যখন ছিল, স্যামসাং সেই বাটন ফোন সরেওয়া লেখা যেত, তো ওই ফোনে এক কোম্পানির ফোন থেকে আরেক কোম্পানির ফোনে মেসেজ করলে কিন্তু প্রপার আসতো না। বুঝতে পেরেছি। এটা প্রি ইউনিকোড যুগের সময়কার কথা। তো অনেক বড়ভাবে বলতে গেলে এটা হচ্ছে ইউনিকোড। মোটামুটি কবে থেকে ইউনিকোডটা ট্রান্সফার হলো? ইউনিকোডটা মোটামুটি 2005, 6, 7 থেকে শুরু হয়। শুরু হয়ে গেছে এটা। আরো আরো আগে বোধহয় 2003 থেকে ওরকম আসছে। মানে ডেভেলপ করতে করতে চলছে। ডেভেলপ আস্তে আস্তে কি হচ্ছে এবার, সেকেন্ড কোশ্চেনটা, যে যারা প্রেসের কাজ করছেন তারা কেন ইউনিকোডে শিফট করতে চাইছেন না? ঠিক। এখানে অন্যতম একটা বড় ব্যারিয়ার হয়ে গেছে সফটওয়্যার। কোন সফটওয়্যার? কম্পোজ, পেজ লেআউট, কেউ একজন কোয়ার্কস এক্সপিতে কাজ করছেন, হ্যাঁ। কেউ একজন পেজমেকারে পেজ করছে। মেকারে কাজ করছেন। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রেস লাইনের যে হার্ডওয়্যারগুলো থাকে হ্যাঁ। ওইগুলো তো অনেক, মানে 2 মাস পর পর তো আপগ্রেড পসিবল নয়। এবার ইউনিকোডটা যখন আস্তে আস্তে শিফট হলো, এদের একটা মিনিমাল প্যারামিটার আছে যে আচ্ছা আমার এই সফটওয়্যারের এই ভার্সনটা হলে ইউনিকোড কাজ করবে, এর পেছনে হলে কাজ করবে না। তো সেখানে গিয়ে আমাকে যখন মেশিন আপগ্রেড করতে হচ্ছে, র্যাম, হার্ডওয়্যার, ইটিসি, যারা হার্ডওয়্যার নিয়ে নাড়াচাড়া করেন তারা ভালো বুঝতে পারবেন, উইন্ডোজ 11 যেরকম টিপিএমে আটকে গেছে, তো এরকম কিছু কিছু ব্যারিয়ার আছে, ওটার জন্যই প্রথমত অত আপগ্রেড করা পসিবল নয়। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে, ইউনিকোড যখন প্রথম এলো, এটা সব থেকে বড় কারণ, ইউনিকোড যখন প্রথম এলো সবাই জানতো ওটা তো ইন্টারনেটের ফন্ট, ওটাতে প্রিন্ট করা যায় না। এখন আপনি জাস্ট প্রেসে গিয়ে 5 জনের কাছে শুনবেন, 4 জনই বলবেন ইউনিকোড তো ইন্টারনেটের জন্য তৈরি হয়েছে। আচ্ছা, আমি কথাটা কাটছি। আমি এখনো বলছি, যারা প্রেস লাইনে আছে তারা কিন্তু এখনো সফটওয়্যার কিনে পরে বাংলা টাইপ করে। তো ওই যে টাইপ করছে আর ইউনিকোডে এখন উইন্ডোজে যে ফ্রি সফটওয়্যারটা আছে, কি পার্থক্য তাহলে তাদের? মানে তারা যে করে যাচ্ছে সেটা কি অভ্যাসের খাতিরে, না সত্যি তাদের জন্য আলাদা দরকার হয়? এখানে দুটো ব্যাপার হচ্ছে। প্রথম ব্যাপারটা যেটা হচ্ছে, আমার পুরানো যে ফাইলগুলো রয়ে গেছে, লিগেসি, দেখা যাচ্ছে আমার 10টা শ্রাদ্ধের কার্ড টাইপের আছে, 10টা বিয়ের, আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, অবশ্যই বুঝতে পেরেছি। সে হয়তো হাসি পেতে পারে, বাট আচ্ছা, তো সেখানে গিয়ে ইন জেনারেল কি হয়, কেউ একটা ডিজাইন করে, যারা মার্কেট প্লেসে কাজ করছেন তিনি হয়তো সেটা ডলারে চার্জ করছেন। এবার লোকাল মার্কেটে কেউ শিয়ালদার ফ্লাইওভারের নিচে বসে আছেন, এবার তার কাছে কিন্তু আপনি যে নতুন করে লিখবেন না, আপনার নাম বলুন, ডেট বলুন, নামটা চেঞ্জ হবে, ডেটটা চেঞ্জ হবে, শেষ। সেখানে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে, প্রতিবার তো দেখা যায় তিনি 10 বছর ধরে কাজ করছেন, বা কেউ দলিল লেখেন, হিউজ লাইব্রেরি হয়ে গেছে, হিউজ লাইব্রেরি রয়ে গেছে, পুরানো সমস্ত রয়ে গেছে, কেউ দলিল লেখেন, তো তার যে বয়ানগুলো থেকে গেছে। এবার কাজের চাপ যখন হয়, ধরুন আমি ধরে নিচ্ছি খুব জেনারেলি আমার 10টা ফরম্যাট রয়েছে প্রত্যেকটা কাজের, তাহলে আমি যদি 10 টাইপের কাজ করি, 10টা ফরম্যাটে যদি 10টা ডিজাইন, সাইজ, অনেক কিছু ম্যাটার করে থাকে, তাহলে আমার মোটামুটি প্লাস মাইনাস 100টা হয়ে যাচ্ছে ম্যাটার। এবার ওই 100টা ম্যাটার যদি আমাকে রয়েছে আমার সেই পিএফবিপিএফ, মানে তাকে আমি যদি বসে বসে ইউনিকোডে কনভার্ট করতে হয়, আমার তার পিছনে যে শ্রমটা যাবে, যে সময়টা যাবে, প্লাস ইউনিকোডের যে লার্নিং কার্ভটা রয়েছে, ঠিক আছে, তো তাদের কাছে এটা মনে হয়েছে
এটা কোনোভাবে প্রথমত লজিক্যাল না, দ্বিতীয়ত আমার দরকার নেই। মানে আমি এখানে খারাপ বলতে হবে যে আমরা কষ্টকর করছি, আপনারা কেন ইউজ করছেন না, ঠিক আছে, সেটা আমি বলছি না, আমি জাস্ট গ্রাউন্ড রিয়েলিটি আপনার সাথে শেয়ার করলাম যে এই যে একটা কারণ রয়েছে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে লার্নিং কার্ভ। ধরুন আমি 5 বছর ধরে তো এটাই ইউজ করে আসছি, আমার তো এই হসন্তর পরে এই বাটনটা চাপলে এটাই আসে, সেটাই। ওকে। এইবার সেখানে গিয়ে কি হচ্ছে, কিছু কিছু কিবোর্ড প্রোপ্রাইটারি হওয়ার জন্য সেটাকে ডিরেক্টলি সেই লেআউটটা নিয়ে আমরা কাজ করতে পারছি না। বাংলাদেশে বিজয়ের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ, তো ওখানে বিজয় নিয়ে কিছু একটা হলেই সমস্যা, লিগ্যাল জিনিসপত্র ঝামেলা রয়েছে। ইভেন মানে তোমরা বিজয় কিবোর্ডটাকে ইয়ে দিতে পারো না, লেআউটটাকে নিয়ে আমরা ফার্দার কাজ করতে পারবো কাজ না। করতে পারবে না। ইভেন অভ্রর সঙ্গে হয়তো অনেকে জানেন না, যারা অভ্র ইউজার রয়েছেন, অভ্রের যে মেহেদি হাসান খান রয়েছেন, অভ্রের সঙ্গে বিজয়ের একটা লিগ্যাল স্যুট পর্যন্ত হয়ে গেছে শুধু কিবোর্ড লেআউট, যে কিবোর্ডের কোন বাটনে কোন অক্ষর থাকবে এটা নিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি, এটা বুঝতে একটা পেরেছি। প্রচুর প্রচুর গল্প আছে। তো যাই হোক, তো এইটা গেল একটা লেআউটের সমস্যা। দ্বিতীয়, এই লেআউটের জাস্ট একটা উপসমস্যা, ইনপুটের সমস্যা। কেমন? ধরুন আমি র্যালি লিখতে চাইছি, হুম, এবার সবাই বুঝতে পারবেন ইউনিকোডে মোটামুটি আপনি কিবোর্ড ভেঙে ফেললেও রয় জফলা দিয়ে র্যালি লিখতে পারবেন না। ইউনিকোডে। রয় জফলা দিলে জয় রেফ হয়ে যায়, ঠিক। যারা টাইপ করেন তারা জানেন। তো ব্যাপারটা হচ্ছে সমস্যা ইউনিকোডের নয়, সমস্যা আমাদের কাইন্ড অফ স্ক্রিপ্টিংয়ের সমস্যা। তো সেটাকে আমরা ফিক্স করার চেষ্টা করেছি। আমাদের আমরা যে ইনহাউস কিবোর্ডটা তৈরি করেছি তাতে রয় জফলার জন্য একটা ডেডিকেটেড কি দেওয়া আছে। ক্লিক করলে রজফল হয়ে যাবে। এবার যদি আমি ইনপুটের দিক দিয়ে ভাবি, রয় জফলা মানে কি, র অন্তস্থ, হসন্ত অসন্ত, অন্তস্থ। অন্তস্থ। এবার সেটার আউটপুট জয় রেফটাও ঠিক, রয় জফলাটাও ঠিক। আপনি যদি ভেবে দেখুন, র হ্যাঁ, জয়দেব জফলা তো প্রথমে তোমাকে র দিতে হবে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক তো ঠিক। ঝামেলা রয়েছে এটা। 2 নম্বর সমস্যা, যে আমাদের ধরুন আমরা যে বিভিন্ন রকম আহ, শব্দকে যদি আমরা ভাঙতে চাই হসন্ত দিয়ে, ধরুন কেউ এভাবে লিখতে চাইছেন যে কয়শ, ধরুন বাক্স লিখবো, তো সেখানে গিয়ে যদি কেউ চান ইউনিকোডে ক দেবেন, আমি লেআউটে যাচ্ছি না, যার যে লেআউট তিনি ইউজ করছেন যে কিতেই থাকুক না কেন, ক দিয়ে হসন্ত দিয়ে স দেবেন, কারণ ধরুন কারোর নাম খোদা বক্স, ঠিক। তো তিনি ক হসন্ত স লেখেন। তো সেখানে ইউনিকোডে গিয়ে, নন ইউনিকোড করলে কি হয়, আমি কয় দিচ্ছি, হসন্ত দিচ্ছি, একটা স্পেস মেরে ব্যাক স্পেস দিয়ে তারপর স লিখছি, এটা নন ইউনিকোডে হচ্ছে। বাট আমি ইউনিকোডে যদি লিখতে যাই, আমি যতবার ব্যাক স্পেস স্পেস দিয়ে ব্যাক স্পেস মারি না কেন, ক হসন্ত স দিলে কয়শ হয়ে যায়। হুম। তো এটার জন্য একটা কি আছে যার নাম হচ্ছে ZWNZ। তো ওটা হচ্ছে জিরো ওয়াইড নন জয়েনার, মানে বাংলা স্ক্রিপ্টিং একটা খুব জটিল, মানে জটিল ব্যাপার না। জটিল জটিল। তো ওটা দিলে পরে ইউনিকোডে ইচ্ছা মতন লেখা যায়। তারপর ধরুন এটা ইউজ করে আমরা যদি একাডেমিক যেটা লিখি, যে গয় রফলা হস্যু বা গয় হস্যু হয় রিকার, গয় হস্যু দিলেই তো গোল হয়ে যাচ্ছে। হুম, আমি যদি গ দিই, ZWNZ দিয়ে তারপর হস্যুকার লিখি, ও কিন্তু গ স্ট্রেট থাকবে, হস্যু বসে যাবে। ঠিক। তারপর রয় হস্যু, রয় হস্যু। ZWNZ মানে কি, ওটাকে একটা কি? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি একটা কোড। একটা কোড। যে সমস্ত কিবোর্ড ইউজাররা কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে কিবোর্ড তৈরি করেছেন, আমি অভ্রের কথা বলতে চাই খুব ভালো করে, বেশি করে, অভ্রে কিন্তু এই ফিচারগুলো রয়েছে। বুঝতে পেরেছি। আমরাও কাইন্ডলি ইন্সপায়ার্ড হয়েই করেছি। অভ্র থেকে। হ্যাঁ, অভ্র থেকে আর একটা ব্যাপার হচ্ছে, যারা কিবোর্ড তৈরি করেছেন তারা কিন্তু বেসিক্যালি কিবোর্ডটার উপরে ফোকাস করেই করেছেন, মানে কিবোর্ড ব্যাকগ্রাউন্ড বা কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা। আর আমরা কিন্তু কিবোর্ডের কাজ শুরু করেছি মোটামুটি 2020-21 থেকে। তার কারণ কি, আমরা যখনই করলাম যে দেখলাম যে আচ্ছা, মার্কেটে যে সমস্ত কিবোর্ড রয়েছে সব তো আনসি সাপোর্ট করে, আমরা ইউনিকোড ফন্ট বানিয়ে কি করছি, ইউজ তো করতে পারছে না লোকে। তো সেইখানে কি আমাদের মনে হয় না, ওকে আমাদের তাহলে এদেরকেও একটা সলিউশন দেওয়া উচিত, এবং আমাদের এখানে যে কিবোর্ড রয়েছে এটা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট। তো সেখানে গিয়ে আমাদের কিবোর্ডে ZWNZ, তারপর রয় জফালা, হসন্ত, বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এবং আমাদের কিবোর্ডে একটা স্পেশাল জিনিসও রয়েছে, সেটা হচ্ছে মাত্রালতা, যে বিয়ের কার্ডে বা দলিলের চিঠিতে ডান দিকে দেখবেন এরকম দুটো হ্যাঁ, এরকম এক্সটেন্ডেড এরকম লেজের মতন একটা হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, থাকে, হ্যাঁ। তো ওটা আমাদের ফন্টে অ্যাড করা রয়েছে। হ্যাঁ, তোমাদের মানে প্র্যাকটিক্যাল দেখে দেখে যা যা প্রবলেম হ্যাঁ, হয়েছে, এবার আমি তো বললাম যে আমি 2007 থেকে যেহেতু ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ আর করছি, নিজেও এই কাজ আমি করছো অলরেডি। হ্যাঁ এটার মধ্যে ঢুকে আমি জানি যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় প্রবলেমটা হয়।
মানে আমাদের ইনিশিয়েটিভটা কিন্তু বেসিক্যালি প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করার জন্য, আমি জানি না এতদূর সার্ভাইভ করতে পেরেছি পেরেছি কিনা। বা যতদূর যা আসতে পেরেছি এটার জন্যই। তাহলে তোমার কথা ধরে যদি আমি জানি, তুমি বললে যে আমরা তাহলে সার্ভাইভ করতে এই কারণে হয়তো পেরেছি। আমার যেটা মনে হচ্ছে তোমাদের সার্ভাইভ করার কারণ, তোমরা এই মুহূর্তে যদি আমি উইন্ডোজ মেশিন নিই, নতুন নতুন কিবোর্ডের যে কিবোর্ড, সেটা কিন্তু বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে, হুম, তাই তো? অপারেটিং সিস্টেমের সঙ্গে ইনবিল্ট ইনবিল্ট দিয়ে আসছে। দিচ্ছে। এবার তোমার মানে যে লিপি ঘরের যে যে সিস্টেমটা রয়েছে, মানুষের ডিজাইনের অনেক ভেরিয়েশন রয়েছে, তাই তোমরা কিবোর্ড ভিত্তিক কিন্তু নও তোমরা। না, তাহলে এই মুহূর্তে এই জায়গা দাঁড়িয়ে, যেহেতু উইন্ডোজ বা অন্যান্য কোম্পানি যারা যারা একদম ফ্রন্ট কোম্পানি রয়েছে, আবার তুমিও দেখছি তুমিও ফ্রিতে একটা কিবোর্ড দিয়ে দিচ্ছ, এই ফ্রিতে দেওয়ার ফলে কেন মানুষ অভ্র বা বিজয় এখনো ইউজ করবে? তাহলে কি ওদের কি প্রবলেম প্রবলেম জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? সবই তো ফ্রি হয়ে যাচ্ছে, উইন্ডোজ নিজেই তো তোমাকে লেআউট দিয়ে দিচ্ছে, তাহলে আমার অভ্র লেআউট বা বিজয় লেআউট দরকার কেন? এইখানে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে অভ্যাস। ওই একটা অভ্যাসই শুধুমাত্র? আরো আরো কিছু ছোটখাটো কারণ আছে। তো অভ্যাসের ব্যাপারটা কি হচ্ছে, আমি তো দাদা এরকম করে না দেখে টাইপ করি, মানে আরো কোট আনকোট হাত সেট হয়ে গেছে। এই যে ব্যাপারটা, যে আমার তো ওই লেআউটেই হাত সেট। আচ্ছা, আমি তো নিজে তোমার এসটিএম এ হাত সেট ছিল, হুম তারপর আমি যখন নিজেকে ট্রান্সফার করলাম, এখন তো উইন্ডোজে ইনস্ক্রিপ্ট বললেই তো আমি আমার কিবোর্ডটা পেয়ে যাচ্ছি। হুম তো হাত হাত তো সেট এখানেও ফ্রিতেও করা যায়, মানে বোঝাতে পারছি আমি কি বলছি? ইনফ্যাক্ট এখন অনেস্টলি বলতে গেলে হ্যাঁ, সেটা হচ্ছে বাংলা টাইপ করার জন্য লেআউট লাগেই না। আর লাগে না। অনেস্টলি বলতে হ্যাঁ, গেলে সেটাই লেআউট বলছি। লাগে না। তার কারণ অভ্রেটাকে অনেক লেআউট বলেন, কিন্তু অভ্রেটা লেআউট নয়। লেআউট সেই জিনিসটাই যেটা কিনা আমার নন ফোনেটিক, কোনো একটা পার্টিকুলার কিতেই যে একটা জিনিস হবে। হুম। আর ফোনেটিক হচ্ছে কি, আমি যেভাবে উচ্চারণ করছি উচ্চারণের সঙ্গে সঙ্গে যাচ্ছে। ফোনেটিকটা কিন্তু ইনপুট, ওটা লেআউট নয়। ইনস্ক্রিপ্টটা কি? ইনস্ক্রিপ্টটাও লেআউট। লেআউট। ইনস্ক্রিপ্ট অবশ্য ভারত সরকার নিজে নিয়ে আইএসআই মার্ক দিয়ে, আপনি যদি ইনস্ক্রিপ্টে বাংলা লিখতে পারেন, হ্যাঁ, মোটামুটি সব ল্যাঙ্গুয়েজ আপনি লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি যেমন ঠিক আছে, ইনস্ক্রিপ্টে করতে পারি। হ্যাঁ, সব ল্যাঙ্গুয়েজ বলতে কি, ওড়িয়া ধরুন, মালায়ালাম বলুন, আচ্ছা, তেলেগু বলুন, সব ইনস্ক্রিপ্টে কিন্তু প্রতিটা বর্ণের অক্ষর কিন্তু সেম। ওটা আমাদের গভর্নমেন্টের থেকে রীতিমতো করা। আইএসআই, মানে আচ্ছা, মানে স্ট্যান্ডার্ডাইজড এই লেভেলে চলে গেছে যে আমি এক লেআউট জানবো, মোটামুটি সব লিখে ফেলবো। আমরা যখন ছোটবেলাতে পড়েছি, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, ওনাদেরকেও জানার চেষ্টা করব যে ভাষা কতটা ইম্পর্টেন্ট। আমরা যখন ক থেকে চন্দ্রবিন্দু, নর্মালি কতগুলো থাকে, এর অক্ষর কতগুলো থাকে? 52টার মতন ওরকম অ্যাপ্রক্স। ইংরেজিতে 52 থেকে দেখুন, বাংলায় ঠিক আমাকে আছে। আবার বলবেন না যে এগুলো জানে না এরা, আমি অ্যাপ্রক্স বলছি কথা বলতে বলতে। তোমরা যখন ফন্টস তৈরি করো, তখন কতগুলোকে রেডি করতে হয়? আচ্ছা, মজার প্রশ্ন, মজার প্রসঙ্গ আসলে। সাধারণত আমরা যেটা দেখে থাকি হ্যাঁ, যে স্বরেওয়া থেকে চন্দ্রবিন্দু, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, কিছু অক্ষর, কিছু মার্ক। তো এটা হচ্ছে হিমশৈলের চূড়ামাত্র। তার ঠিক। কারণটা হচ্ছে কি, এটা তো আমাদের বর্ণপরিচয় শুরু হলো, কিন্তু বর্ণপরিচয় আস্তে আস্তে যখন পাতাগুলো আমরা উল্টাচ্ছি, হ্যাঁ, কয় র ফলা, কয় ক, কয় ব, কয় ম, ক্ষিয়ক্ষ, ক্ষিয়ক্ষয় ব, ক্ষিয়ক্ষয় ম, লক্ষ্মী লিখতে যেটা লাগছে, শুধু কয়েরই ভেরিয়েশন চেঞ্জ হবে। এগুলোর সঙ্গে আস্তে আস্তে আমাদের পরিচিতি বাড়ছে। তো এরকম ক মোটামুটি গেল। তারপর হচ্ছে খ, ক্ষয় ব, ক্ষয় র ফলা, গ, গয় হস্যু, গয় গ, গয় দ, গয় ধ, গয় ধয় র ফলা, গয় ব, গয় ম, গয় ল, এরকম যত যুক্তাক্ষর বাংলা লিখতে গেলে লাগে, প্রত্যেকটা তৈরি করতে হয়। কতগুলো আছে এরকম? এবার ফন্টের ভেরিয়েশন বা টাইপের উপর ডিপেন্ড করে মোটামুটি 450 থেকে 650-700 কাছাকাছি চলে যায়। মানে একটা ফন্টস, যেকোনো একটা ফন্টসকে যদি ধরি, সেটা রেডি করতে 700 ওরকম ওগুলো রেডি এরকম, করতে হয়? হ্যাঁ, রেডি করতে হবে। তার কারণটা হচ্ছে কি, কেউ দেখা যাচ্ছে কম বেশি কোথায় হয়, আমি দেখা যাচ্ছে তালুবর শয় রফলা হ্যাঁ। দীর্ঘ, বা তালুবর শয় রফলা হস্যু। এবার হস্যু দীর্ঘটা তো রফলার পরে হলে এরকম হচ্ছে, হুম, উপর দিকে চলে যাচ্ছে, আর দীর্ঘটা এরকম নামছে। ঠিক। এবার গিয়ে দেখা গেল, আমি যদি মোটামুটি হিসাব করে দেখলাম যে একই হস্যুকার দীর্ঘকার ডান দিকের ওটা দিয়ে আমি ক্ষয় রফালা, গয় রফালা, ঘয় রফালা, তারপরে হচ্ছে পয় রফালা, মানে যাদের সেম হ্যাঁ, সেম। ক্যারেক্টারিস্টিক্স, শয় রফালা, ময় রফালা, লয় রফালা, এদের কভার করে দিতে পারছি, তখন আমি
শুধু লয়রফলা দিয়ে আমি শেষ, গয়রফলা দিয়ে আমি শেষ, আমাকে গয়রফলা হস্যুর জন্য দীর্ঘর জন্য আলাদা বানাতে হচ্ছে না, ওখানে কমে যাচ্ছে। যেহেতু টাইপ করলে ওর পাশে লেগে যাচ্ছে, ওটা দিয়ে আমি কাজ এক্সিকিউট করে নিতে পারছি। এক্সিট করে নিতে পারছি। এবার দেখা যাচ্ছে কি ডিজাইনার এরকম করে বানিয়েছেন, অক্ষরে ওখানে কেটেছেন, গয়রফলা হস্যু দিলে ঠিক ওই কাটা ক্যারেক্টারিস্টিকটা হস্যুকার জুড়োটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক, মানে স্ক্রিপ্ট টাইপের যদি কোনো রকম আলাদা ফন্টস হয়, ম্যাচ করছে না ম্যাচ করছে না। somehow। তখন আমাকে বসে বসে ওইগুলো অ্যাড করতে হবে। জাস্ট একটা র ফলার উদাহরণ দিলাম। এরকম ফন্টের ডিজাইনের উপরে, ক্যারেক্টারিস্টিক্সের উপরে, ফন্টের মোটামুটি শৈলীর উপরে, জিওমেট্রির উপরে, ভিজুয়ালের উপরে, এখানে গিয়ে আপ ডাউনটা হয়। কোথাও গিয়ে আমার 450 হয়ে যেতে পারে, কোথাও গিয়ে আমার মানে বেশির কথা যদি বলতে হয়, আমি ম্যাক্সিমাম 1300 অক্ষর যুক্তাক্ষরের ফন্টের কাজও করেছি। আচ্ছা, তুমি গ্লিপ বলার পর সরি বললে কেন? গ্লিপ, কারণ এটা তো আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি, এটা তো প্রত্যেকটা ভাষার একটা টার্মিনোলজি রয়েছে। তো গ্লিপ বললে অপরিচিত একটা শব্দ, সেটার জন্য আমি সরি বললাম, সেজন্য সরি। আর আমরা বাঙালিরা যেহেতু পরিচিত অক্ষর বলে, সেই জন্য অক্ষর কিছু নেই, বাংলাদের কাছে সবই ফন্ট, সবই ফন্ট। সবই ফন্ট। আচ্ছা, আমি সহজে বোঝার চেষ্টা করব। ফন্টস, টাইপফেস, এগুলো অ্যাকচুয়ালি কি ব্যাপার? আচ্ছা কোনটা সঠিক? আচ্ছা, আমিও খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ। ফেস মানে আমরা যেটা বুঝি মুখ, চেহারা। কোনো একটা ফন্টে আমি ক লিখছি, হতে পারে সেই কয়ের একটা লেজ রয়েছে, বা সামনেটা একটু একটু গোল করানো রয়েছে। আমি আর একটা ফন্টে ক লিখছি, সেই কয়ের সামনেটা দেখা যাচ্ছে দাড়ি সোজা, বা লেজটার জায়গায় একদম কাটা রয়েছে। তো সেখানে গিয়ে এই যে দুটি ক, এই দুটি কতে দুটোই ক দেখাচ্ছে, কিন্তু কয়ের চেহারাটা, ফেসটা কিন্তু আলাদা। তো এখানে গিয়ে কোনো একটি ফন্টে কোনো লেখাকে আমরা যখন দেখাচ্ছি, তখন কিন্তু সেটা ওই ফন্টটি, ওই শব্দটিকে লিখলে কেমন দেখাবে, সেটা সেই চেহারাটা দেখাচ্ছে। সেটার জন্য কোনো অক্ষরের লেখাটা কিন্তু টাইপ ফেস, যে এই টাইপ ফেসে এই জিনিসটা। এবার আমি আসি ফন্টে। ফন্ট কি, যে ওই সেম প্যাটার্নের বা সেম ক্যারেক্টারিস্টিক্সের, দেখা যাচ্ছে আমার কয়ের সঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ অক্ষরগুলি রয়েছে, কয়ের যদি ডান দিকেরটা আমি বাদ দিয়ে দিই, তাহলে ধরুন আপনার ব রয়েছে, ঝ রয়েছে, এদের সামনেটা কিন্তু ওই ত্রিভুজের ডেল্টা টাইপেরই। তাহলে কয়ের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেম জিনিস বহন করছে, ওই টাইপ ফেসের মধ্যে সেম প্যাটার্ন যাদের রয়েছে, মানে আরও সংক্ষেপে বলতে গেলে, একই যে ভিজুয়াল অ্যাপিল নিয়ে জিনিসপত্র তৈরি করা হচ্ছে, বিভিন্ন অক্ষর, সেইটা সমষ্টিকে, বিভিন্ন টাইপ ফেসের সমষ্টিকে বলে একটা ফন্ট। আরও বড় ডিফারেন্সটা হচ্ছে, ফন্ট ইনস্টল করা যায়, আনইনস্টল করা যায়, টাইপ ফেস কিন্তু ওইভাবে ইনস্টল হয় না। ওকে, আর আমরা কাগজে কিছু একটা লিখছি বা কোথাও একটা দেখছি ছাপানো রয়েছে, আমরা কিন্তু দুম করে ওটাকে ফন্ট বলতে পারি না, কারণ ফন্টটা টোটালটাই একটা বর্তমান সময় দাঁড়িয়ে একটা ডিজিটাল কনসেপ্ট। একটা সময় যখন লেটার প্রেস ছিল, তো তখন যে একটা বাক্স রয়েছে, কেস রয়েছে, ওই একই ক্যারেক্টারিস্টিক সমৃদ্ধ, তখন আরও ব্যাপারটা কিন্তু টাইপ ফেসের, মানে সেই সময় যেহেতু এখন আমরা সিলেক্ট করে বাড়িয়ে দিতে পারছি, 10 করে দাও, 12 করে দাও, 72 করে দাও, সেই লেটার প্রেসের যুগে বা যখন হট মেটাল, মানে টাইপ যখন টাইপ যখন আমাদের রিয়েল ছিল, হাতে ধরা যেত, যেটা ক, না মানে হাতে ধরা ছিল, মানে বলতে চাইছেন যখন ছাপাখানা ছিল, হ্যাঁ, নিয়ে আমি যদি লিখি লেটার প্রেস, নীলাদ্রি, হট মেটালের যে ওই ব্যাপারটা যে ছিল, দন্তনটা নিলাম, হস্যিটা নিলাম, নিয়ে যেটা করছি, হ্যাঁ, তখন থেকে এই সময় গিয়ে আমরা আরো ধরি যে এরিয়াল প্রেসের নিরিখে, এরিয়াল 12 একটা ফন্ট, এরিয়াল 24 আর একটা ফন্ট। ওরে বাবা, মানে সাইজে বড়, সাইজ বড় হয়ে যাচ্ছে, আমাকে কেস চেঞ্জ করতে হচ্ছে না, এখানে 24 রয়েছে, এখানে 12 রয়েছে, তো আমি এটা হচ্ছে এরিয়াল 12 একটা ফন্ট, এটা মানে কাজ করার সুবিধার্থে। তো সেই সময় গিয়ে এই ভদ্রলোক ইনি আর কি টাইপ ফেসের থেকে সাইজটাকে সরিয়ে দেন, যে না, টাইপ ফেস সাইজ স্টিভ জবসেরই করা, সাইজটা যখন আমার সরে যাচ্ছে, তখন ওটা আলাদা ফন্ট থাকছে। আমার মনে হয় স্টিভ জবস আমরা ফন্টস নিয়েও উনি ক্যালিগ্রাফি মানে শিখেছেন না? তিনি ইন্ডিয়াতে এসেছিলেন, তো স্টিভ জবস প্রথম ব্যাপারটাকে কম্পিউটারে আনেন, মানে যে ডিজিটাল ফেস আমরা যেটাকে বুঝি ফন্ট বলতে। তো আরও এর মধ্যে ফ্যামিলির ব্যাপার স্যাপার রয়েছে, আরও জটিল হয়ে যাবে, তো মোটামুটি আমি সেটা যেতে চাইছি। একটু জটিল করে যদি বলা হয় একটু, যে এর পরবর্তীকালে যখন আমরা মানে ওই
ওই মেকানিক্যাল থেকে যখন আস্তে আস্তে করে গুটেনবার্গ যেভাবে শিফট করলো, ওই গল্পটা একটু শুনতে চাইছি। আচ্ছা, এবার সেখানে কি হতো, একটা সময় তো প্রথমত বই, আমি যদি ছাপাছাপির ব্যাপারটাতে যাই, একটা সময় তো বই হাতে লিখে লিখে নকল করা হতো, অনুলিখনের যে ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে যখন শিক্ষার প্রসার বাড়লো, তখন বইয়ের বা প্রিন্টেড ম্যাটেরিয়ালে যদি আমি বলি, নট অনলি বই, আমার কোনো বিজ্ঞাপন, প্রচার ইত্যাদি বিভিন্ন বিষয়। তো যখন জ্ঞানের পরিধি বাড়তে লাগলো, আরও বেশি পরিমাণে আরও শিক্ষার প্রসার বাড়লো, পড়ে একটা অনুধাবন করার ব্যাপারটা মানুষেরা যখন বাড়লেন, আস্তে আস্তে হাতে লিখে তো ব্যাপারটা তো অনেক সময় লেগে যেত। সেখান থেকে আস্তে আস্তে যে আমার একটা অক্ষরের একটা ধাঁচ থাকলো, আমি পরপর সেগুলোকে বসিয়ে কালিতে চুবিয়ে একটা ছাপ দিয়ে নিতে যখন পারছি, তখন আরও কম সময়ে আরও বেশি বই আমি তৈরি করে বা বেশি জিনিস আমি তৈরি করে ফেলতে পারলাম। এখন বর্তমান তারপরে সেটার পরে আমাদের কম্পিউটারে ডিজিটালে চলে এলো। এখন যে অফসেটের ব্যাপারটা রয়ে গেছে, এখনও পুরানো কিছু কিছু জায়গায় লেটার প্রেস কিন্তু ইউজ হয়। আমি যেটা হতে দেখেছি, খুব 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 কম জায়গাতে অবশ্য, মানে ধরুন কোনো কাপড়ের দোকানের ব্যাগে, মিষ্টির প্যাকেটের গায়ে এখন লেটার প্রেস ইউজ হয়, হ্যাঁ, আমি যদি খুব তোমার চিপ প্রিন্টিংয়ের ব্যাপারে। বুঝতে পেরেছি। আমি যদি তোমার কাছ থেকে জানতে চাই যে আমরা অনেক বেশি নলেজ রয়েছে, আমরা যারা টাইপ করি নরমালি, কখনো আমি আমি যেমন এই ভুলটা দেখতে পাই যে একার দিয়ে যদি শুরু হয় সোমনাথ, তো কখনো এইভাবে লিখে এইভাবে হয় না, সোমনাথের জন্য এরকম হয়, মানে মাত্রাটা থাকে না প্রথমে। আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে ঠিক আছে। পেরেছি। এই রকম ধরনের কি কি ভুল হুম। আছে যে তোমার চোখে পড়ে প্রচন্ড পরিমাণে? প্রথম কথা হচ্ছে, ইউনিকোডে এই ভুল অনেকটাই কারেকশন করা হয়েছে। যারা নন ইউনিকোডে লেখেন, তো অনেক সময় কি হয়, নন নন ইউনিকোড ফেসে অ্যাকচুয়ালি একার বেসিক্যালি একটা থাকে। আমি ভেঙে বলছি, একটা একার থাকে, একটা জাস্ট একারের উপরে মাত্রা থাকে। হ্যাঁ, তো কি হয়, আমরা যখনই শব্দের ভেতরে গিয়ে একারটা লিখছি, প্রথমে মাত্রাটা বসছে, তারপরে একারটা বসছে, ঠিক, ঠিক। ফার্দার যা বসার বসছে। তো যারা ইউজ করেন দেখবেন, পেছনে গিয়ে একার লিখে শব্দের কোনো একটা শব্দের পরে গিয়ে লিখে ব্যাক স্পেস মারলে পরে একারটা উড়ে যায়, মাত্রাটা থেকে যায়, আবার একটা ব্যাক স্পেস মারতে হয়। তো টাইপের ভুল বললাম, যে শব্দের শুরুতে অনেকে বলে থাকেন যে রবীন্দ্রনাথ শুরু করেছেন, একার একারের একটা ব্যাপার রয়েছে, বেলা বেলা, ফেসবুকে বিভিন্ন রকম দেখা যায়। হ্যাঁ, রবীন্দ্রনাথ বিশ্বভারতী চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা মানে গৃহীত হয়নি সেভাবে, এটা রিয়েলিটি একদম। তো তারপরে কি ব্যাপারটা কি হয়েছে, ইউনিকোড কনসোর্টিয়াম কিন্তু আমাদের মোটামুটি একটা একারের কোডই দিয়েছেন। বাংলাতে একার, মানে একটাই। এগুলো খুব কষ্টের ব্যাপার, শুনে অনেকে কষ্ট পাবেন যে আমরা কি করছি। বাংলাতে কোনো দাড়ি নেই, যে দাড়িটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দেবনাগরীর দাড়ি। আরও ব্যাপারটা রিলেটেবল হবে যারা মাইক্রোসফট অফিসে কাজ করেন, বাংলা লেখার কাজ। হুম, দেখবেন আপনি কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করে সেভ করেছেন, ওপেন করলেন, সমস্ত দাড়ি চেঞ্জ হয়ে গেছে লাস্টের। ঠিক। এবার মাইক্রোসফট কি করে, ও ডিটেক্ট করে ফন্ট। ও যখনই দেখছে এই দাড়িটা দেবনাগরীর, দুটো তিনটে ফন্ট আছে, মঙ্গলা আছে, অপরাজিতা আছে, হিন্দি ফন্ট, ওই দাড়িগুলোর অটোমেটিক্যালি ফন্ট চেঞ্জ করে বসে থাকে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এই কোডের যে ব্যাপারটা বললাম, একারের ব্যাপারটা, বাংলাতে কিন্তু একটাই একার, যেটা মাত্রা যুক্ত একার রয়েছে। এবার আমাদের ওটা এভাবে মোটামুটি করতে হয় যে স্পেস দেওয়ার পরে যদি কেউ একার দেন, সেটা মাত্রা হবে না। মানে খুব সংক্ষেপে বলতে গেলে, যে এটা ফন্টের প্রোগ্রামিংয়ের যে ফিচারটা রয়েছে, এটাকে ওপেন টাইপ বলে একটা, মানে বড়সড় একটা ব্যাপার রয়েছে। লিপিঘরের আমরা যে ফন্টসগুলো ইউজ করি, লিপিঘরে একটা ফন্টস দিচ্ছে, অনেকগুলি ফন্টস দিচ্ছে। এখন গুগল বা অ্যাডোব, ঠিক আছে? তারাও যথেষ্ট পরিমাণে, আগে যেমন কোনো ভেরিয়েশন থাকতো না, এখন কিন্তু যথেষ্ট ভেরিয়েশন রয়েছে। আর স্টাইলের ফন্টসও দিচ্ছে। এতে কি কোনো রকম ইফেক্ট পড়ার চান্স আছে লিপিঘরের মধ্যে? আচ্ছা, অ্যাডোব আর গুগলের মধ্যে? আচ্ছা, ইফেক্ট পড়ার চান্স বলতে গেলে সত্যিকারের যদি বলতে হয়, আমরাও কিন্তু গুগল ফন্টস থেকেই, অ্যাডোব থেকেই ইন্সপায়ার্ড হয়ে, যে না, একটা ওয়েবসাইট বানিয়ে মোটামুটি ফন্ট রাখলে পরে হুম, কিছু লোকের হেল্প হতে পারে। হুম। আমরা কাইন্ডলি ইন্সপায়ার্ড। এবার অনেস্টলি বলতে গেলে, আজকে আমি যে কথাটা বললাম যে 20 টাকার ফন্টের ব্যাপারে, বা শিয়ালদার কেউ করছেন, এবার ওদের কাছে ওই পর্যন্ত অ্যাক্সেস পাওয়াটা, মানে
কেউ একজন হাই গিগে কাজ করছেন, গিগ ইকোনমির যে ব্যাপারটা হয়, যে ফ্রি ফায়ারে কাজ করছেন, এদিকে কাজ করছেন, তো তাদের কাছে কিন্তু এই অ্যাডোবে আমার সাবস্ক্রিপশন নিতে হচ্ছে। অ্যাডোবে গিয়ে আমার একটা বিভিন্ন রকম সিং, ক্রিয়েটিভ ক্লাউড, মানে একটু জবরজং হয়ে যাচ্ছে কমপ্লেক্স একটা ব্যাপারটা। ব্যাপার আছে। হ্যাঁ, তো সেখানে গিয়ে যদি আমি খুব গোদা বাংলায় সাধারণ যে বাঙালি যারা কাজ করছেন, বা কেউ এক নতুন ইউটিউব চ্যানেল চালু করেছেন, তিনি ওই ফোন দিয়ে পিক্সেল ল্যাব দিয়ে করছেন, ঠিক। তো সেখানে গিয়ে গুগল ফন্টস বা হচ্ছে অ্যাডোব ফন্টসের যে টার্গেট, যে আমরা এদের সার্ভ করবো, এবার এদের থেকে আমাদের টার্গেটটা কিন্তু পুরোপুরি সেম নয়, প্রথমত। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে কি, গুগল ফন্টের কথা যখন উঠলোই, আমাদের কিন্তু লিপিঘরের পাশাপাশি আর একটা ইনিশিয়েটিভ আছে, অক্ষর বাহান্ন। এবার অক্ষর বাহান্নটা তো তোমাদের? হ্যাঁ, অক্ষর বাহান্নটা আমাদের। এবার সেখানে গিয়ে কি হয়, এই যে বিভিন্ন ফন্ট কালেকশন, অক্ষর বাহান্নতে যে ওপেন সোর্স যে ব্যাপারটা রয়েছে, যে না এই ফন্টটা আমি পাবলিক ডোমেনে দিয়ে দিচ্ছি, যে ইচ্ছা সে ইউজ করতে পারেন। হুম। এবার গুগল ফন্টসেরও কিছু ফন্ট কিন্তু অক্ষর বাহান্নতে রয়েছে। বা যদি আরও আগের বলতে হয়, যে গুগল ফন্টস এবং অক্ষর বাহান্ন নিয়ে এদের, সরি অক্ষর বাহান্ন নয়, গুগল ফন্টস এবং অ্যাডোব ফন্টস, না, যেগুলো অলরেডি ফ্রি অ্যাভেলেবেল আছে হ্যাঁ সেটাকে নিয়ে একটা জায়গা আর্কাইভ হিসেবে করা আছে। হ্যাঁ, কালেকশন করে রাখা মানে রয়েছে। এরকম নয় যে ওখান থেকে সমস্ত কিছু, না না, ওরকম ওইটা নয়, ওরকম ওটা তো কিছু ফ্রি নয়। ফ্রি ব্যাপার ওটা। হ্যাঁ, ওপেন সোর্স যে ওপেন ব্যাপারটা সোর্স যেগুলো, বললাম, হ্যাঁ। যে হ্যাঁ, আর একটা সংস্থার কথা না বললেই নয়, হ্যাঁ। সেটা হচ্ছে ২১শে বলে একটা জিনিস আছে। ওরা কিন্তু মোটামুটি এই যে বাংলাকে ইউনিকোড তৈরি করতে হবে, বাংলাদেশের ওরা হুম। অমি আজাদ বলে এক ভদ্রলোক আছেন, তো ওরা ২১শে নিয়ে সে ২০০৩ ২০০৪ সেই সময় থেকে কাজ করছেন। এবং আমি যদি কাজের শেখার শুরুটা বলি, তো ২১শের এক ভদ্রলোক আছেন আল মামুন নামে। তো উনি আমাকে মোটামুটি যে ওপেন টাইপের যে ব্যাপারটা, বুঝেছি। এটা উনি আমাকে বুঝিয়েছেন, বলতে উনার কাছ থেকে যে ভাই এখানে আটকে গেছি, ঠিক। তো এটা কি করে সলভ করবো আমি? মোটামুটি মানে ইনিশিয়াল ব্যাপারটা আমি উনার কাছ থেকেই ধারণাটা পেয়েছি, যে যে ফন্টে যে আমরা সরেওয়া লিখছি, যে আমি ছোট্ট করে ওপেন টাইপ একটুখানি বলে নিই, হুম। যে সরেওয়া লিখছি, যে ফন্টের যে ভিজুয়াল ব্যাপারগুলো, যেটা লিখলাম ক, এটা লিখলাম খ, এটা লিখলাম হস্যকার, হুম। হুম। এটা লিখলাম পয়রফলা, এভাবে লিখতে লিখতে কোথাও একটা, আচ্ছা কারো নাম সুব্রত, হুম। তো কি হলো, শয় হস্যু দিলাম, হস্যুরের লেজটা ডান দিকে গেল, বয় রফলাটা দিলাম, যেই আমি শুভ্র পর্যন্ত টাইপ করলাম, আমি দেখতে পেলাম হস্যুর এন্ডিংটা বয় রফলার যে এরকম স্টার্টটা রয়েছে জড়িয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি কি করে ফিক্স করব? আমি বয় রফলারটা যদি সামনেরটা ছোট করে দিই, তাহলে যেখানে শুধু বয় রফলা ইউজ হবে উইদাউট একার, সেখানে গিয়ে বয় রফলাটা বিসদৃশ্য লাগবে, কারণ লেন্থ ছোট হয়ে গেছে। আবার এদিকে লেন্থ ছোট না করলে হস্যুকারের সাথে জড়াচ্ছে। এইবার স্পেশাল জায়গায় গিয়ে স্পেশাল কন্ডিশনে, যে কোনটা বদল করবো, বা কে একটু সরে বসবে, বা কে একটু উপর দিকে বসবে, যে এই যে এক একটা বর্ণ আর একটা বর্ণ বা চন্দ্রবিন্দু বা হস্যকারের সঙ্গে পার্টিকুলার সিচুয়েশনে পার্টিকুলার যে বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো হচ্ছে, মোটামুটি এটা দিয়ে যেটা দিয়ে করা হয়, সেই জিনিসটা হচ্ছে ওপেন টাইপ। এখন এখন যারা আমি দেখেছি যেটা, যে বাংলা ফন্টস, অসমীয়া ফন্টস, মানে অসমীয়া যে দেখতে যেগুলো হয় সে অক্ষরগুলো, সেগুলো প্রায় একই, মণিপুরি। তো যদি কেউ কোনোভাবে কি অসমীয়া বা মণিপুরিতে লিপিঘরের বাংলা ফন্টস ইউজ করতে পারবে? আচ্ছা, কিভাবে হবে এটা? তো এইখানে প্রথমত যেটা আপনাকে বলি, এটা নিয়ে বাঙালি এবং অসমীয়াদের মধ্যে প্রচুর মারামারি আছে। আচ্ছা। তো অসমীয়ারা বলে যে না আমাদেরটাই আসল, বাঙালিরা বলে যে আমাদেরটাই আসল। আমি সে বিতর্কে যেতে চাইছি না। তো ইউনিকোড কনসোর্টিয়াম, অর্থাৎ যারা কিনা আমাদের কোড বেসগুলো দান করছেন, ওরা এসে মাঝখানে বললে যে ভাই আমরা কাউকে দেবো না, আমরা তোদেরও দেবো না, তোদেরও দেবো না। ওরা গিয়ে করে দিয়েছে টোটাল যে কোডটা, হ্যাঁ। এই কোডটার নাম হচ্ছে ASBN কোড, আচ্ছা। অসমীয়া বেঙ্গলি, ও দুজনকে একটাই কোড দিয়েছে? একটাই কোড দিয়েছে। কারণ ওদের তো কোড রিজার্ভে রাখতে হুম, হবে, হুম, হুম। কারণ আরও পৃথিবীতে এত ভাষা, সব ভাষাই তো প্রথম কথা স্ট্যান্ডার্ডাইজ হয়নি। আমরা বছর ৩ আগে কুড়মি নিয়ে কাজ করছিলাম, কুড়মালি যেটা আছে, ঠিক। ওটা আমরা বিভিন্ন রকম কথাবার্তা বললাম, আমরা টাইপফেস করলাম, সমস্ত কিছু বসালাম। ইউনিকোড কনসোর্টিয়ামকে আমাদের এই এক যে নুরুল আলম আদর বললাম, ও মেল পর্যন্ত করলো যে আমরা এটাকে ডিজিটাইজড করে আমরা কোড নিতে চাইছি। তো সেখানে গিয়ে যারা কুর্মি ব্যবহার করেন, কুর্মি ভাষাভাষী, ওদের সঙ্গে কথাবার্তা বলার পরে যেটা বুঝলাম, এখনও ব্যাপারটা স্ট্যান্ডার্ডাইজ নয়। দেখা যাচ্ছে তিন জায়গাতে, ৩টে আলাদা প্রাদেশিক এরিয়াতে ভাষা একই, স্ক্রিপ্টও এক, ৩ রকম ক লিখছে।
তাহলে ক একরকম না হলে তো সেটার কোড নিতে সেটা পারবো না। করতে পারছে না। হ্যাঁ, তো মোটামুটি এরকম জায়গাতে গিয়ে অসমিয়া, অসমিয়া বলাটা ভুল হচ্ছে, অহমিয়া অ্যাকচুয়ালি। অহমিয়া। অহমিয়া এবং বাংলাতে দুটো অক্ষর এক্সট্রা আছে, মানে এক্সট্রা নয়, কম বেশি। র, র আর ওয়া। ওয়া। আমাদের বাংলাতেও একসময় ওয়া ছিল এক্সট্রা, ও আ, যদি খুব লম্বা করে স্লোমোতে আমরা উচ্চারণ করব, ওয়া, এরকম একটা ব্যাপার হয়। তো অসমীয়াতে আমরা ছবি রয়েছে, আমরা দেখাবো, যেটা পেট কাটা থাকে, অর্থাৎ হ্যাঁ। বর ভেতরে দাগ দেয়া থাকে, ওটা হচ্ছে র। আর যেটা এরকম নিচে ফোঁটাটা অনেকটা লম্বা করে দেয়া থাকে, ওটা হচ্ছে ওয়া। হিন্দি লক্ষ্য করলে আরো ভালো বোঝা যাবে, যেরকম হিন্দিতে ওয়েবসাইট আমরা যেরকম বাংলা ও দিয়ে বলছি, ওয়েব, হিন্দিতে কিন্তু ওয়েব বলে না, হিন্দিতে বলে ওয়েবসাইট, ঠিক, বেব বলে, বেব। ওয়েব। হ্যাঁ। তো ওটাই হচ্ছে ওয়া। তো এই দুটো হচ্ছে মোটামুটি পার্থক্য। এবার এই দুটো আমরা আমাদের যে ফন্ট রয়েছে লিপিঘরের, প্রত্যেকটা ফন্টের মধ্যেই কিন্তু এই দুটো সাপ্লাই করা থাকে। ঠিক। অর্থাৎ কেউ অহমিয়াতে লিখছেন, লেখার পর তিনি যখন ফন্ট চেঞ্জ করছেন, বা তিনি ফন্টটা চেঞ্জ করেই লিখছেন, বা তার যেখানে যেখানে ওই কিবোর্ড, তিনি অবভিয়াসলি অহমিয়া কিবোর্ড দিয়ে লিখছেন, কিবোর্ড থেকে যেখানে যেখানে ওই ওয়া বা ড্রকে কল করা হবে, ডাকা হবে যে এটা ডিসপ্লে করুন, তো তখন তখন ওই ফন্ট থেকে ওইগুলো ডিসপ্লে করানো হবে, যেটা কিনা বাংলা কিবোর্ডে দেওয়া নেই। মানে আমাদের ফন্টের মধ্যে ইনবিল্ট রয়েছে। কেউ যদি অহমিয়া দিয়ে কল করেন যে ওটা আমার লাগবে, মানে কল বলতে আমি জাস্ট টাইপ ইনপুট আউটপুট বোঝাতে পেরেছি। চাইছি, হ্যাঁ, তখন ওর দুটো ডিসপ্লে করানো হবে। আর বাংলাতে তো নেই। আচ্ছা, এই যে কল করা হয়, কিভাবে এই করা হয়, ডিসপ্লে করানো হয়, এটা আমরা একটু দেখতে পারবো? যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে আমরা একবার দেখে নেব যে আমরা বিভিন্ন ফন্টগুলোকে কিভাবে তৈরি করি, বা আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মধ্যে প্রাসঙ্গিক যে চিত্রগুলো রয়েছে, বা যেগুলো দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে সুবিধা হবে। যে কি নিয়ে কথাবার্তা হচ্ছে, তো সেটা আমরা আবার দেখে নেব। ফন্ট যখন আমরা তৈরি করছি, তো প্রথমে যে ব্যাপারটা থাকে, যিনি আর্টিস্ট রয়েছেন, যিনি শিল্পী, তো তার কাছ থেকে এরকম খাতা পেন্সিলে, অর্থাৎ পুরো হাতে কলমে ম্যানুয়ালি আমরা ডিজাইন যেটা রয়েছে সেই ডিজাইনটা তৈরি করি। ডিজাইন তৈরি করার পর সেটাকে স্ক্যান করে ভেক্টর এডিট যে সফটওয়্যারগুলি থাকে, যে কোরেল ড্র হতে পারে, ইলাস্ট্রেটর হতে পারে, এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে, সেটা দিয়ে এই ড্রয়িংটাকে ভেক্টর শেপে কনভার্ট করা হয়। তার মানে একজন আর্টিস্ট রয়েছে, সে কি ওই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্তই দেবে, না ওই কয় তয় রফলা কিরকম হবে? আচ্ছা, না, এবার সেটার জন্য আমাদের বেসিক একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা ফলো করে দিতে হয়। এই হচ্ছে টেমপ্লেট? হ্যাঁ, এটা হচ্ছে সেই টেমপ্লেটটা। আচ্ছা। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি জ্যোতি চিহ্নে রয়েছে, তারপর মূল বর্ণমালাটা রয়েছে, তারপর সংখ্যা রয়েছে, তারপর কার ফলা যেটা থাকে রয়েছে, এইবার হচ্ছে যুক্ত বর্ণ। এগুলো কি সব ও দেবে? সব ও দেবে বলতে কি, এখানে মিনিমাইজড ভার্সনটা দেয়া রয়েছে। আচ্ছা। কেমন মিনিমাইজড ভার্সন? এখানে শুধুমাত্র ক্ষয়ক্ষটা রয়েছে। এবার আমি যখন এটাকে পুরো গ্লিফ কমপ্লিট করে তুলছি, তখন কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র ক্ষয়ক্ষটা নেই, এখানে ক্ষয় ন রয়েছে, ব রয়েছে, ম রয়েছে। তারপর আরো যদি আমরা দেখি, সেখানে গিয়ে ধরুন এখানে জাস্ট গয়ের তিনটে আমরা দেখতে পাচ্ছি, গয় হস্যু, গয় গ, গয় ধ। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালে দেখছি, এই যে 1 2 3টে বেরিয়ে গেল, বাদ বাকি গয় দ, গয় ধয় রফলা, গয় না, এগুলো গয় গ। এখানে যখন যে করছেন তিনি আইডিয়া আমরা করে যখন করে নিচ্ছেন। আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে ঠিক আছে, আমার যে গয় গটা রয়েছে, সেম গয় গটা দিয়ে আমার যখন লয় গ করতে হচ্ছে, এই যে লয় গটা, আর এই যে আমার হচ্ছে গয় গ, এই যে দুটো জিনিস, এই যে গয় গ আর এই যে হচ্ছে লয় গ, মোটামুটি ক্যালকুলেশন করে আমরা দেখেছি, আচ্ছা ঠিক আছে, এই গয় গ নিচেরটুকু কেটে এর পিছনে লাগিয়ে একটু অ্যাডজাস্ট করলে পরে এটা দিয়েই হয়ে যাচ্ছে। তো এই যেরকম আমি দয়ের ব্যাপারটা যদি ধরি, আমাদের প্র্যাকটিক্যালি দয়ে এতগুলো করতে হচ্ছে, এখান থেকে শুরু হয়ে মোটামুটি এতটা গেছে। এবার সেখানে কিন্তু ডিজাইনের কাছ থেকে আমরা অত নিচ্ছি না, ডিজাইনের কাছে দয়ের দয় দ, দয় ধ, দয় ভ, দয় রফলা, এগুলো আমরা শেষ করে দিচ্ছি। বুঝতে পারলাম। মানে যেটা আমাদের পক্ষে পারমিউটেশন কম্বিনেশন করে ক্রিয়েট করে নেওয়া পসিবল, সেটা আমরা আর্টিস্টের কাছ থেকে নিচ্ছি না, কারণ তার সৃষ্টিশীলতার যে ব্যাপারটা রয়েছে, আমি যত তার বেশি, তিনি জিওমেট্রিক্যাল কাজে কেন সময় ব্যয় করবেন, ক্রিয়েটিভ কাজের প্রতি ফোকাস করবেন, এটাই ব্যাপার। আর কিছু হাফ ফর্ম রয়েছে, হাফ ফর্ম বলতে শুধু প্রথমটুকুর যেটা থাকে সেটা। আচ্ছা, তো এটা হয়ে গেল ডিজাইনের পার্ট। এবার এটা নেয়ার পরে আমরা এখানে ভেক্টরাইজ করছি স্ক্যান করার পরে।
তারপর কি হচ্ছে যে ভেক্টর শেপগুলো তৈরি হচ্ছে, সেই ভেক্টর শেপগুলো নিয়ে তারপর ফন্ট ক্রিয়েটিংয়ের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে আমরা এগোচ্ছি। তো প্রথমে আমরা পার্টিকুলার প্রতিটা বর্ণের যে কোড রয়েছে, বর্ণের যে কয়ের কোড রয়েছে, সেখানে গিয়ে আমার যে ডিজাইনার কাছ থেকে আমি কয়ের ভেক্টরটা তৈরি হলো, সেখানে কয়ের ভেক্টরটাকে পেস্ট করতে হচ্ছে। পেস্ট করার পরে আমার ডান দিকে বাঁ দিকে কতটা স্পেসিং যাবে এবং সেটা এখানে ঠিক করে হ্যাঁ নিতে হবে। সেটা ঠিক করতে হচ্ছে। এবং আমাকে সব রকম কম্বিনেশন ভাবতে হবে, কারণ কেউ কয়ের পরে কয়টাও লিখতে পারেন, হও লিখতে পারেন, আকারও লিখতে পারেন, হস্যিকারও লিখতে পারেন। তো প্রতিটা কম্বিনেশনে যাতে কয়ের আগেরটা পরেরটার সঙ্গে তার স্পেসিংটা যাতে কোথাও দৃষ্টিকটু না হয়, আচ্ছা নীলাদ্রি, তোমার পার্ট শুরু হচ্ছে আমার মনে যত এখান সম্ভব থেকে এখান থেকে। এখান থেকে বুঝতে পেরেছি। হ্যাঁ, যে আমি বলছিলাম যে টাইপফেস ডিজাইন, ফন্ট ডিজাইন কিন্তু মনে হয় একই রকম জিনিস। এটার টপ পার্টটা হচ্ছে টাইপফেস ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, বাট লোয়ার পার্টটা হচ্ছে ফন্ট ডিজাইন। ফন্ট ডিজাইন। হ্যাঁ, স্পেসিং হয়ে গেল। আমি এখানে মাত্রাও দেখে নিচ্ছি যাতে কেউ এ কার্ডটা দেওয়ার পরে মাত্রাটা বেশি বিধে না যায়, বা আকার যদি কার্ভ থাকে বেশি ছড়িয়ে না যায়। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে নোংরের যে ব্যাপারটা রয়েছে, এই কয়ের সঙ্গে যদি কেউ হর্ষুকার দেন হ্যাঁ, টপ পার্টে বটম পার্টে, তো টপ পার্টে আমার দুটো জিনিস যাচ্ছে, একটা রেফ চন্দ্রবিন্দু, আর নিচে তিনটে রয়েছে আমার কার, হ্রস্ব দীর্ঘ রিকার, রেফ, রফলা এবং যাবতীয় ফলা যেগুলো রয়েছে যে নিচে কানেক্ট হতে পারে। এটার জন্য প্রত্যেকটা ওপরের যে রেফ চন্দ্রবিন্দুকে প্রত্যেকটা অক্ষরের মধ্যে ঢুকে আমাকে একটা করে ফিক্স করতে হচ্ছে, যেটা খর কোথায় বসবে, গয়ের কোথায় বসবে, ঘয়ের কোথায় বসবে। ঠিক। এটা শুধু গেল যাদের উপরে চৈতন্য নেই, লেজুর নেই হুম, বাংলায় বলতে গেলে। এবার যাদের উপরে লেজুর রয়েছে, যে যেরকম ট, ঠ এরকম যে অক্ষরগুলো রয়েছে, সেখানে গিয়ে কি হচ্ছে আমাকে এক্সট্রা করে করতে হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে কি, চন্দ্রবিন্দু এবং রেফ এই যে অ্যাঙ্কার পয়েন্টটা তুমি ঠিক করে হ্যাঁ, দিয়েছো, অ্যাঙ্কার 2 তে এটাই যাবে। দুটোর কনস্ট্রাকশন তো একরকম নয়। হুম, চন্দ্রবিন্দুটা অনেকটা জায়গা নিচ্ছে, সেটাই। তার তুলনায় রেফটা অনেকটাই চাপানো বা ছোট। ঠিক, তো সেখানে গিয়ে কিন্তু আমি আমার দরকার মতো যে আচ্ছা এটার এরকম একটা গাইডলাইন দেখলেই বোঝা যাবে ঠিক। যে কিভাবে স্পেসিং মেনটেন করতে করতে এগোতে হয়। তো এখানে কিন্তু আমি ইচ্ছা মতন এটাকে যদি আমি একটু বাঁদিকে সরিয়ে দিই, এই রেফটা আরেকটু সরে বসবে। আর মানে আপ ডাউনের ব্যাপারটা। আর অনেক ফন্টে কি হয়, লেখার পরে চন্দ্রবিন্দু রেফ দিলে কিন্তু ওপরটা কেটে যায়, বা না কাটলেও পরপর দু লাইন লিখলে আগের লাইনের এর এর নিচে যদি কোথাও রফলা হস্য থাকে কিন্তু এর সঙ্গে জড়িয়ে যেতে পারে। তো সেখানে কিন্তু আমাকে মেনটেন করতে হয় প্রপারলি, যাতে লাইন গ্যাপটা দিলে উপরেরটার সঙ্গে জড়াবে না, বা এর নিচে কিছু লিখলে তার সাথে যাতে না জড়ায়। মানে এটা জাস্ট কপি পেস্টের মধ্যে আর অ্যাঙ্করিং এর ব্যাপারটার মধ্যে গেল। এবং এটাও দেখতে হয় যে কেউ টয়ে চন্দ্রবিন্দুর পর যদি হস্যিকার দেন, তার জন্য সাফিসিয়েন্ট স্পেস আমাকে রাখতে হয় যাতে এটার সঙ্গে না জড়ায়, বা যদি জড়িয়ে যায় তাহলে সেটাকে আবার ফার্দার ওই কাগজ পেন্সিলে চেক করে ফিক্স করতে তারপর হয়। ফিক্স করতে হয়। ওটার পর এবার আসে চেকিং এর প্রসেস। মোটামুটি আমি বসিয়ে দিলাম, অ্যাঙ্করও বসালাম। এইবার এখান থেকে আমাকে পুরো চেক করতে হয়, মার্ক টু বেস, অন টু, মানে এক একটা এগুলো হচ্ছে ওপেন টাইপের প্রোগ্রামিং এর নাম। এক একটার মধ্যে এক এক টাইপের জিনিস থাকে। জি। এটা যেরকম মার্ক টু বেস, এটা শুধু মার্ক রয়েছে, আর এগুলো বেস সরি, এটা বেস রয়েছে, এটা মার্ক রয়েছে, যে এটা প্রধান অক্ষর এর সঙ্গে কে কে বসবে হুম, মার্ক হুম। হিসাবে। আচ্ছা, এখানে কত নম্বর অ্যাঙ্কর, আর একদম নিচে আমরা সেই গ্রাফ পৃষ্ঠা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, যে এরপরে এইটা আমার ঠিক কোথায় বসবে। মোটামুটি এটা একটা জিনিস। এবার পুরো জিনিস যে তলায় কে বসবে, উপরে কে বসবে, কার অ্যাডজাসেন্টে কে বসলে কথা সরবে, এর এক একটা ফিচারের মধ্যে এক একটা জিনিস করতে 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 এগোতে হয়। হয়ে গেল। এবার এটা হওয়ার পরে এটা হচ্ছে ম্যানুয়াল যেটা থাকে ওপেন টাইপের, যাচ্ছা কার সঙ্গে কে জুড়ছে, কার সঙ্গে কে আটকাচ্ছে, মানে এ পর্যন্ত আমি বেসিক বসিয়ে চলে এলাম, তারপরে আমাকে ভুল বের করতে হচ্ছে বুঝতে আচ্ছা পেরেছি। আর কোথাও জড়াতে পারে। এরপরে প্রিন্ট পার্ট যাবে, তারপরে কার্নিং পার্টটা যাবে। আচ্ছা, আমি ওপেন টাইপটা একটুখানি দেখিয়ে নিই, তাহলে পরে আরো সুবিধা হবে বুঝতে। হুম, এখানে যেরকম রোদ একটা লেখা ছিল স্পেসিফিক্যালি টাইপফেসে, রোদের এখানে সাধারণ একার যেটা আছে, এর শেপের যে ডিজাইনের কনস্ট্রাকশন এর রয়ের ফোঁটাটার সঙ্গে জড়াচ্ছে। জড়াচ্ছে। তখন এটাকে আরেকটু হ্যাঁ, বাড়াতে হলো এটা। তখন আমি একটা একারটা একটু লম্বা করে দিলাম। এবার
এটা কিন্তু সেম ডিস্টেন্স, এটা যতটা স্কেল ধরে মাপলে পরে সেম মনে হবে, ঠিক যে বোঝা যাবে। এবার আমি কিছু কিছু অক্ষরে দেখলাম সেম দিলে পরে এখানটা ফাঁকা ব্লাঙ্ক মনে হচ্ছে, ফোকলা যাকে বলে। ঠিক। তো সেখানে গিয়ে আমি দেখলাম আচ্ছা তাহলে এটাকে যদি আমি সমান সমান করে দিই, তাহলে একারেরও আবার ভার্সন তখন চেঞ্জ করতে হচ্ছে। ইচ অ্যান্ড এভরি অক্ষর যুক্তাক্ষরকে ইচ্ছা মতন টিউন করা যায়। ওরে বাবারে! মানে এটা তো গেল ভিজুয়াল, ভিজুয়াল নয় কিন্তু, হুম, এটা পিওর প্রোগ্রামিং। সেটাই। এটা যে বায়ু, অন্তঃস্থয় হস্যকার দিলে এটা অন্তঃস্থয়ের সঙ্গে লেগে যাচ্ছে, তখন ওটা জড়িয়ে যাচ্ছে, সরানো হয়েছে। তখন এটাকে আমাকে আলাদা করে অ্যাডজাস্ট করে বানাতে হয়েছে। এই যে অগ্র, এটার যেহেতু এই টাইপ ফেসটার স্পেসিফিকেশন হচ্ছে ডান দিকে একটু কার্ভ থাকবে, তো এই কোড়াটাকে ফিক্স করার জন্য আমাকে এক্সট্রা বানাতে হয়েছে। যে সবসময় গয়রা ফেলা হবে, যদি এর সামনে এরকম কেউ এসে পড়ে যার কিনা ডান দিকে এরকম কার্ভ রয়েছে, তাহলেই এ না হয়ে এ হবে। এটা তো গেল প্রবলেম ফিক্সিং। এবার আমি ফিচার অ্যাডের কথা বলি। তো আমার একটা ফন্ট আছে, ফন্টটার নাম হচ্ছে রূপসী বাংলা। হুম, ওটাতে একটা অক্ষরের 4-5টা ভেরিয়েশন তো করা যায়। যেরকম এটা হচ্ছে আমরা ট্র্যাডিশনাল দেখে এসেছি, ওকারের মতো তয় হস্যু। এটা বর্তমানে চলছে মডার্ন, এটা চলছে কাইন্ড অফ একাডেমিক। একটাই ফন্ট, ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা একাডেমিক আল্ট্রা ম্যাক্স প্রো টাইপের আর কি। আচ্ছা। যদি কেউ চান এভাবে লিখতে পারেন। এবার না, যদি কেউ চান মানে তুমি কি এটা দেখে দেখে নিয়ম মেনে বানিয়েছো, না তোমার এটা ইচ্ছা মতন করে বানালে? এই যে 4 ধরনের আচ্ছা, সুটা? আমি বেসিক্যালি ইউজারের কাছ থেকে আগে ডেটা নিয়েছি, যে আপনাদের কত রকম লাগে। হ্যাঁ, বেসিক্যালি আমাদের ফেসবুকের গ্রুপ রয়েছে, ওখানে ইউজাররা পোস্ট করতে থাকেন এবং আমরা ওগুলো রেসপন্সে ভয়ানক ভয়ানক রকমভাবে অ্যাক্টিভ। যে আমাদের আজকে কেউ ফন্টে বললে এটা বাগ বেরিয়েছে, খুব বেশি হলে আমাদের 3 ঘন্টা লাগে সেটাকে ফিক্স করে আপলোড করতে। বাহ! মানে ইউজার আমাদের কাছে ম্যাটার করে, সেটার জন্য আমাদের ফিডব্যাকের সিস্টেমটা এবং ফিক্সিংয়ের যে ব্যাপারটা রয়েছে। আচ্ছা, এটা গেল বাংলা। আর ইংরেজির ক্ষেত্রে এগুলো তো FI এর পরে জাস্ট এই যে ব্যাপারটা আটকানোর জন্য, ইংরেজি হয়তো কেউ খেয়াল করেন না, ঠিক। বাট ইংরেজিতে এগুলো হয়ে থাকে। যারা ইংরেজি টাইপ করেন ST, এগুলো হয়তো দেখেছেন। আর ইউনিকোড আনসিনি যে ব্যাপারটা হচ্ছিল না আমাদের, এইটা হচ্ছে সমস্যা। এটা হচ্ছে ফটোশপ 7-এ ইউনিকোড চাপানো হয়েছে, ঠিক, তখন এরকম আসবে কোশ্চেন তখন কোশ্চেন সব মার্ক। কোশ্চেন মার্ক দিয়ে দেবে। আর এটা হচ্ছে পেজ মেকারে ইউনিকোড চাপানো হয়েছে। মানে বললাম না যে একটু আপডেটেড সফটওয়্যার না হলে পরে ইউনিকোডটা সাপোর্ট করে না। ঠিক। এটা হচ্ছে ইউনিকোড ব্যবহার না করার অন্যতম একটা কারণ। আর আর ওই যে এই যে ভেঙে যায়। আচ্ছা, এটা হচ্ছে ফটোশপের বা লেটেস্ট সফটওয়্যারের সেটিং চেঞ্জ করে নিতে হয় হ্যাঁ, হ্যাঁ, একটা। হ্যাঁ, এই সেটিংটা চেঞ্জ না করলে এই ভাঙচুরের ব্যাপারটা চলে আসে। ঠিক। রিসেন্টলি ফটোশপের হচ্ছে আপনার 25-এর পর থেকে যে ভার্সনগুলো দিয়েছে, সেই ভার্সনগুলোতে আর ওই এডিটের মধ্যে গিয়ে প্রেফারেন্সের মধ্যে গিয়ে 14 জায়গায় চেঞ্জ করতে হতো। এখন জাস্ট প্যারাগ্রাফের মধ্যে একটা অল্ট রেডি দিয়ে দিয়েছে, আর একটা অ্যাডোবের যে নর্মাল ডিফল্ট যেটা থাকে, জাস্ট প্যারাগ্রাফ সিলেক্ট করে অল্ট রেডি করলেই হয়ে যায়। মানে দিন যাচ্ছে আরো সহজ হচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা কি করে দেখে বুঝবো যে প্রবলেম আছে? এই যে এবার যেহেতু আনসি ফন্ট বা আস্কি ফন্টে আমার কোড কম, প্লাস আমি ওপেন টাইপ চালাতে পারছি না ওর মধ্যে, এই সমস্ত শিল্পকলাগুলি হয়ে থাকে ওই সমস্ত ফন্ট। মানে মানে যেগুলো একার জড়িয়ে গেছে, আনসি ফন্টস গুলোতে। নয়ময় রিকার, ক্ষয় বকার বা বফলা, জয় জয় ব। অ্যাকচুয়ালি এগুলো তো হওয়া উচিত নয়। তো এই যে প্রবলেমগুলি রয়েছে পুরো বোঝা যাচ্ছে, হয় যে রফলাটা আছে দে আর সেপারেট, এক নয়। ইউনিকোডে যে আমরা যখন দেখলাম গ্লিফ যেটা রয়েছে, এবার আমরা আনসির গ্লিফটা দেখি আস্কি কোডে 128 বিটের যে কোডটা আছে। 128 বিট বলতে কি বোঝাচ্ছ? এটা একটা ফাইলে, TTF ফাইলে কতগুলো ধরতে পারে। ঘর ধরতে পারে, সেটা 128টা। মোটামুটি হ্যাঁ। তার মানে হচ্ছে 128 বিট, তাই তো? হুম, এখন কতগুলো ধরে? 128 বিটই মোটামুটি ধরে আচ্ছা। আনসিতে, মানে আস্কিতে। হ্যাঁ। আহ, না, না, আচ্ছা, আনসি ধরে ইউনিকোড। আস্কিতে 128টা ধরে, হুম। আনসিতে 256টা ধরে। আচ্ছা। ইউনিকোডে মোটামুটি বেসিক বাংলার জন্য একটা কোড দেওয়া রয়েছে ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট এটা। ওকে, আমরা যে কোনো অক্ষরের ভেরিয়েশন তৈরি করতে পারি। আমাদের কোড বেস আমি লাস্ট যেটা দেখেছিলাম 6600 ওরকম। ওরে বাবা! ইউনিকোড লেটেস্ট যেটা করেছে ওটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন আনলিমিটেড কোড বেস। আনলিমিটেড করলে। মানে শুধু বেসগুলোর আপনাকে কোড দিতে হবে, বেসগুলোর কোড দেওয়ার পরে বাদ বাকি ওগুলো ওপেন টাইপ দিয়ে করতে হবে। আচ্ছা, এবার আমি অল্টারনেটটা দেখাই। অল্টারনেটটা কি হয়েছে, আমি হস্যুকার জয় হস্যু দয় হস্যু, যেটা রয়েছে, নয়ের তো স্টেম রয়েছে গানটি, নটায় যখন আমি হস্যুকার দিচ্ছি বসে যাচ্ছে, কিন্তু জটার তো এন্ডটা সোজা নয়, ওর কার্ভ এন্ড হচ্ছে।
তাহলে আমাকে কি করতে হয়েছে, এইখানে একটা ওপেন টাইপ চালাতে হয়েছে, যাতে যাদের কার্ভ দিয়ে এন্ড হয়েছে জ, দ, দয়, দ ইত্যাদি এবং এদের যুক্তাক্ষর, তো তাদের ক্ষেত্রে কি হবে, সাধারণ হস্যকারটা না হয়ে অল্টারনেটিভ হস্যকারটা, মানে এটা ইউজারকে চেঞ্জ করতে হবে না, যদি তিনি ইউনিকোড ইউজ করেন অটোমেটিক্যালি হতে থাকবে ফন্টের ঠিক। সঙ্গে। ঠিক আছে, বর্গীয় জ লিখলে ওরকম কার্ভ হয়ে যাবে, নর্মাল লিখলে স্ট্রেট হয়ে যাবে। শুধুমাত্র বর্গীয় জ নয়, যাদের ডান দিকে কার্ভ কার্ভ রয়েছে তাহলে end অটোমেটিক হয়েছে, হয়ে যাবে। ওদের জয়েন্টটা, আমি যে ইসের ডিজাইন কনসেপ্টের কথা বলছিলাম, ঠিক। লিটারালি কিন্তু ওটা আমি করেছি। ঠিক, ঠিক মদিনা। আছে, লিটারালি, কারণ এখানে এই একটা ফন্ট থেকে ধরা পেলে হ্যাঁ, বাকিগুলো এক্সিকিউট কি করে করো? ব্যাপারটা হচ্ছে আমাকে যখন এটা একদম প্রথম দিকের, এটা আমি 2018 ব্যাপারটা দেখাচ্ছি, হ্যাঁ, তখন তো আমাকে অক্ষরকে, মানে অক্ষরের শরীর ধরে বুঝতে হয়েছে যে আচ্ছা এর এখানে এই কার্ভটা যায়। আমি যে আপনাকে বলে দিলাম যে আচ্ছা যে জাপানিজ যে ক্যালিগ্রাফি ওই মটা কিন্তু ওরকম হয়নি, আমি তো আপনাকে মানে একদম করে আমার ভালো লাগে কিন্তু বললাম না। এবার কার ক্যারেক্টারিস্টিক্স কোন ক্যালিগ্রাফির কেমন হয়, কি কি এলিমেন্ট ইউজ হয়, কে কোথায় কোন ইঙ্ক লাগিয়েছে, আমাকে তো আজকে যখন ডিজাইনারের সঙ্গে যখন আমাকে বলতে হচ্ছে যে ভাই তোমার শটা ঠিক হয়নি, সে তো বলতেই পারে আমি ভাই 10 বছর ধরে ক্যালিগ্রাফি করছি, তুমি কে হে আমার সঠিক হয়নি বলা। সেটাই। তো আমাকে তো সেটুকু নিজের মধ্যে অর্জন করতে হয়েছে। তো জাস্ট এটা এটা নয় যে এখানে আমি দেখেছি এটাকে স্ক্যান করে আমি ফন্ট বানিয়ে দিয়েছি, তা নয়, এটা জাস্ট স্টাডি করার জন্য, মানে মোটামুটি সেই সময়ে লেখা দেখলে হয় আচ্ছা ঠিক আছে এটাকে নিয়ে ভাবতে হবে যে আচ্ছা এটা বাংলাদেশে তোলা, প্রচুর আছে এরকম, এটা কলকাতারই, এখন বোধহয় হাতে আর লেখা আর হয় না, এখন তো সব স্টিকার। না, 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 এখন এখানে লিখে বৈজু বলে একজন আর্টিস্ট আছেন, আচ্ছা ঠিক আছে, উনি লেখেন। হ্যাঁ, মানে মোটামুটি জিনিসগুলো আমার চোখে পড়ে যায় আর কি, সেই জুতোর দোকানের যে গল্পটা বললাম এগুলো হাতে লেখা মেট্রোর, এই যে সেই পুত্র, হ্যাঁ, এইগুলো তয় তয় রফল, এখন ফন্টস কি আছে এই ফন্টসটা? এটা হচ্ছে ঠাকুরমার ঝুলির থেকে আমি ছবি তুলেছিলাম, আমাদের একটা ফন্ট আছে সেটা হচ্ছে শুভ লেটার, ওটা কি মানে প্রিমিয়াম? পেইড ফন্ট, সেই কুড়ি টাকার ফন্ট, ওই ফন্টটা করতে গিয়ে আমাকে প্রচুর বইপত্র ঘাঁটতে হয়েছে। আচ্ছা আর একটা ব্যাপার যেটা বললেন, আমার বাবা ছিলেন লাইব্রেরিয়ান, সেই সূত্রে আমাকে প্রচুর মলাট বই জিনিসপত্র প্রচুর, মানে ছোটবেলা থেকে এটা নিয়ে নাড়াচাড়া করতে করতে হয়েছে। এই জিনিসগুলো দেখলে পরে বোঝা যায় যে আমরা যখন ওই ট্রানজিশন ফেজটা গেছে আমাদের কত কিছু হারিয়ে গেছে কোড না থাকার জন্য, কারণ এক যে তয়রফলা আনসি ফন্টে কিন্তু, আচ্ছা, এই ফন্টসের নাম কি বললে? এই ফন্টসটা বেসিক্যালি পাওয়া যাবে না, মানে কেন? এটা বইয়ের না, না, থেকে না, আমার ছবি তোলা। সেটা বোঝে না, তুমি বলে না ডেভেলপ করেছো। আচ্ছা এটা হচ্ছে শুভ লেটার প্রেস, এখানে ওই ক্যারেক্টারিস্টিক গুলো কিন্তু পাওয়া এগুলো যাবে, করেছো, ঠিক। রয়ের কিন্তু মাত্রা নেই, হুম। এই যে আর এর শেষে মাত্রা আছে, যেহেতু আরটা রটা মাঝখানে, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যদি লাস্টের দিকে যাই, আচ্ছা তো এই যে ন, এই যে আকারে কিন্তু মাত্রা নেই, মানে এটা জাস্ট আমাকে স্টাডির ব্যাপার যে ঠিক আছে লেটার প্রেস তো আমি দেখছি কিছু যে অক্ষরগুলো সীসার হরফ বেসিক্যালি ওগুলো লেডের এবার ওটা প্রিন্ট হওয়ার পর কেমন আউটপুট দাঁড়িয়েছে, তাহলে কোন বইতে আছে কত সালে প্রকাশিত, আমার সে টুকটুক করতে 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 সেগুলোও সেই পড়াশোনা করে নিতে হয়েছিল। হ্যাঁ পড়াশোনা তো কিছু করার নেই, এবার আমি তো এই যে লেটার প্রেসে ছাপানো বই আমি কোথায় গিয়ে পাবো, সেটাই। মানে ফন্টের উপর বেসিস করে যে আচ্ছা এটা একটা চার্চের দেয়ালে লেখা ছিল, তুলি কলমেই লেখা। আচ্ছা, তোমার ফেভারিট কোনটা? এই যারা দেয়াল লিখন করে ধরো কোনো কিছু, সে ব্যানার হোক হোর্ডিং হোক, সেগুলো না এখন কম্পিউটারাইজড, এখন তো সব কমন হয়ে গেছে না কম্পিউটার। ব্যাপারটা হচ্ছে আমি আমার চেয়ার থেকে অনেস্টলি দেখতে পেলে কম্পিউটার আর দেয়াল লিখনের মাঝখানে খুব বেশি ডিফারেন্স আমার কিন্তু রয়েছে অনেস্টলি বলতে গেলে, কারণ যিনি কম্পিউটারে লিখেছেন বা যিনি কম্পিউটার ডিজাইন করেছেন, মানুষের ব্রেনটা যে কনসেপ্টটা তো, ওতে তো আর কম্পিউটার কাগজ কলম পেন নেই, যিনি দেয়ালে লিখছেন তিনি মাউসটা চালাতে পারছেন না, তিনি জানেন না পেন টুল কোনটা, স্কেল কোনটা, রুলার কোনটা, ইরেজার কোনটা, দ্যাটস ওয়াই তিনি তার মাধ্যমটাতেই বেশি সুবিধা। কিন্তু এখন ভেরিয়েশন তো দেখতে পাই তোমার আগে, এখন তো ভেরিয়েশন দেখতে পাচ্ছি না, ফন্টস পাচ্ছে 4-5টা ফন্টস, যদিও লিপিকর এখন প্রচুর ফন্টস দিয়ে দিয়েছে, কিন্তু আগে যেটা হতো কি, একটা হোর্ডিং লিখছে এই তুমি আমাকে দেখালে যেগুলো রাস্তাঘাটে যেগুলো দেখালে, হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা তার মানে character, বৈচিত্র্যের যে বৈচিত্র্যের ব্যাপারটা ভরা, রয়েছে, তাই না? হ্যাঁ এবার এটা 2-4 বছর আগেও ছিল না, এখন অনেকটা এলিমিনেট হয়ে এসছে। অনেকটা হয়ে গেছে, ঠিক। হ্যাঁ আপনাকে যেটা বলছিলাম যে ফিওনা রসের যে ব্যাপারটা, হ্যাঁ। তো এটা হচ্ছে এবিপির সেই ফন্ট, আচ্ছা, ফিওনা রস। ফিওনা রস যে
ভদ্রমহিলা করেছিলেন। ও এই বাংলাটা ওনাদের করা? এবিপি, হ্যাঁ, আনন্দবাজার পাবলিশার্স। এখন যেটা ব্যবহার করে সেটাও কি এটাই? এটাকে অনেক মডার্নাইজ করে কারেকশন করে এটা ফার্স্ট প্রিভিউ এবিপি না ডিজিটাল। আমাকে বোঝাতে দাও, মানে আমি বলছি আমরা যে এখন, সালটা বোঝা যাচ্ছে? হ্যাঁ আমরা যে 83। এখন এই ধরনের যে ফন্টসটা ইউজ করি, হ্যাঁ, মানে যেটা না এটা নোটো সেরিফ যেটা, হুম, সেটা কি এটাই প্রথম? না নোটো শরীফের এটা হচ্ছে প্রথম ফেজ যেখান থেকে কিনা বইয়ের থেকে ডিজিটালে এলো। আমরা বর্তমানে যা ইউজ করি হুম, মোটামুটি এটা চর্বিত চরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে ঠিক আছে, ডিজিটালি ইনি প্রথম ইনি করলো। প্রথম, এই ভদ্রমহিলা, এটা নামটা ব্রিটিশ ভদ্রমহিলা। ব্রিটিশ আচ্ছা, ভদ্রমহিলা। এটা সালটা দেখে কি বোঝা যাচ্ছে হ্যাঁ কবেকার? 83। 1983। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, এই হচ্ছেন ভদ্রমহিলা ফিওনা রস। মানে সেভাবে হাসির মতো শোনাবে, কিন্তু বাংলা ডিজিটাল হরফের জন্মদাত্রী ইনি। বাহ, ইন্টারেস্টিং। মানে এগুলো আমাদের সত্যি জানা ছিল না। এখানে কি লেখা রয়েছে? এবিপি লেটার প্রেসটা দেখতে চাই। এবিপি লেটার প্রেস। লেটার প্রেস যখন ছিল তখন ওরা আচ্ছা, এরকম করে এটা ব্যবহার হতো। লেটার প্রেসে ছিল। এর স্পেসিফিকেশন গুলো বোঝা যাবে যেহেতু আমার হ্যাঁ উপর নিচে লাইনের সঙ্গে জড়ানো। আমরা যখন পরীক্ষা দিয়েছি হুম, এরকম প্রশ্ন আসতো, রিলেট করলে পরে হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ, পড়তে পারে। ঠিক ঠিক। লোকাল প্রেস থেকে ছাপানো। এদের হচ্ছে হস্যিকারের জন্য, এই যে আমি যদি লিডিংটা ধরি, হস্যিকারের জন্য পুরো হ্যাঁ, আলাদা স্পেস, যাতে অপরেরটার সাথে না জড়ায়। হস্যকারটা পরে গিয়ে বসছে যাতে নিচের লাইনের সঙ্গে ঝামেলা না হয়। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, মানে এটা ততটা পারফেকশন আসেনি। এই যে সুরূপা, হস্য কোথায় চলে গেছে, দীর্ঘ কোথায় চলে গেছে, এই যে শুনতে চান না। হুম, মানে সেই আমি যখন যে স্টিভ জবসের আগের কথা বলছিলাম যে ফন্ট সাইজ কমছে বাড়ছে, আলাদা ফন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমাকে তো ম্যানুয়ালি বসাতে হচ্ছে ওই দিয়ে ধরে ধরে এক একটা করে রিভার্সে সেই শার্ট বলে ওগুলোকে ধরে তারপর কালিতে ছাপিয়ে দিয়ে হচ্ছে। ঠিক তখন ঠিক। আমি যদি বলি টাইমস নিউ রোমান, আমি যদি না বলি কত পিটি বা পিকা বা পাইকা বলা হতো ওটাকে ইসের 12-14-কে, এটা হচ্ছে সেই প্রসেস যে যখন শার্ট তৈরি করা হতো। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্রথমে এই যে অক্ষর, একটা নরম ধাতু যে একটা জিনিস থাকতো তার উপরে প্রথমে সূক্ষ্মভাবে এটাকে ঘষে করে করা হতো। তারপর এটা কি ম্যানুয়ালি করা হতো পাঞ্চ সেটা? ফুল ম্যানুয়ালি। ম্যানুয়ালি? ম্যানুয়ালি লেটার প্রেস তৈরি করা হতো এভাবে। প্রথমে নরম ধাতুর উপরে এটা হলো রিভার্স, কিন্তু রিভার্স করার পরে তার একটা ছাপ নেওয়া হতো নরম কোনো ক্লে বা জিনিসপত্রে। এবার ছাপ নেওয়ার পরে, কারণ এটা কি হচ্ছে, এটা একটা ডাইস মতন থাকতো, এবার এখান দিয়ে শিশেটা ঢালা হতো। এটা কিন্তু কাইন্ড অফ আমরা যে পাঁচ যেটা, এটাকে মাস্টার বলতে পারি। হুম, হলো এইবার এই মোল্ডের মধ্যে ফেলার পরে যেটা বেরোচ্ছে সেইটা, এটা হচ্ছে টাইপ। এই যে গ্রুভ রয়েছে, এটা ধরে ধরে সেই দিকগুলো টাইট করে এরপর কালি মেরে তারপর ছাপা হবে। মানে এটা হচ্ছে প্রি ডিজিটাল, বুঝতে পেরেছি। মানে যখন হাতে কলমে হতো। এটা হচ্ছে ফিওনা রস যখন কাজ করেছিলেন সেই জিনিসের ডিজিটাইজ ভার্সন, মানে কোথায় কত পিটি যাবে, কতটা এগোবে, ফিল্মের উপর করা ছিল। এটা হুম, ফিল্ম, তারপরে এটা তারপর ডিজিটাল এটা করা। ডিজিটালি হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলোকে ইন্কট্রাপ বলা হয়। ব্যাপারটা হচ্ছে যখন কাগজে ছাপা হচ্ছে হুম হুম, তখন তো লিকুইড কালিতে ছাপা হচ্ছে। এবার এই জায়গাগুলো যদি আমি কল্পনা করে নিই, এখানটা এরকম নয়, এটা পুরো একদম হুম, মিশিয়ে দিয়েছে। ঠিক। তাহলে এই কর্নারগুলোতে, এই কর্নারে যেটা হবে, কালি কিন্তু ধেবড়ে যাবে দুটো অ্যাঙ্গেলই থাকার জন্য। বুঝতে পেরেছি। তো ইঙ্ক ট্রাপ মানে ওটা কালিকে ফাঁদে ফেলার জন্য বেসিক্যালি। যে এখানে কি হবে, এখানে যখন ইমপ্রেশনটা পড়বে ইঙ্কের, তখন কি হবে, এরা খুব বেশি কাছাকাছি এসে ধেবড়াতে পারবে। ঠিক ঠিক। ঠিক আছে, সেই জন্য এভাবে করা এগুলো। সেজন্য ভাবে ডিজাইন করা ছিল বাবারে! কাজটা। আচ্ছা, এটা রিসেন্ট যেটা হয়েছে, আপনি এটা বলছে বর্তমানে কি ইউজ করছে, লাইনোটাইপ বলে এদের নতুন একটা ফেস এসছে, সেটার একটা স্যাম্পল আর কি। আচ্ছা ল্যানোটাইপ মানে কি বলতে চাইলেন? লাইনোটাইপ একটা ফন্টের নাম, ফন্টসের নাম? ফন্টের নাম, একটা ফন্টের নাম। হ্যাঁ, এবার লাইনোটাইপ একটা কোম্পানির নাম, মোনোটাইপ একটা কোম্পানির নাম। ঠিক। গুগলের যে নোটো প্রজেক্ট রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নোটো শেরিফ, নোটো স্যান্স সেরিফ, দুটোই মোনোটাইপের করে ফন্ট। বুঝতে গুগল পারছি। লাইসেন্সিং করিয়ে ডিস্ট্রিবিউট করছে। মানে আমরা বেসিক্যালি বলি গুগল থেকে নামিয়েছি, যেটা গুগল ফন্টস। হ্যাঁ, হ্যাঁ। আর একটু ডিপে গেলে তো ওইগুলোর ওই ব্যাপার যে আপনি বললেন যে পপিন্স, তার আগে মানে বললেন অ্যাকচুয়ালি গুগল ফন্টস যেটা বলি, গুগল বানাচ্ছে না। গুগল বানাচ্ছে, ওখানে লাইনোটাইপ বানাচ্ছে বা মোনোটাইপ বানাচ্ছে তাদের কাছ থেকে। গুগল যেমন লাইসেন্সিং করিয়ে ডিস্ট্রিবিউট করছে বা অ্যান্ড্রয়েডের সঙ্গে এমবেড করে দিচ্ছে। যেমন যদি আমি বলি হিন্সিলি করি, হুম, সেটা সবাই জানে গুগলের ফন্ট, গুগল কিন্তু ফন্টস। ফন্টটা তৈরি করেছে কিন্তু ইন্ডিয়ান টাইপ ফন্টস, আচ্ছা ওনার মানে হেড কে যেন? সত্যরাজ পুরোহিত। সত্যরাজ পুরোহিত। আর ইন্ডিয়ার। ইন্ডিয়ার, ওটা ইন্ডিয়ারই। আর ফন্টটার বাংলা পার্টটা আর অহমিয়া পার্টটা করেছেন হচ্ছেন জ্যোতিষ সোনোয়াল, কাছাকাছি আসতে বলছি, জ্যোতিষ সোনোয়াল। জ্যোতিষ সোনোয়াল ভদ্রলোকের আসামে বাড়ি।
ঠিক। এটা হচ্ছে শ্রীরামপুরের হ্যালহেডের যে কাজটা ছিল, পঞ্চানন কর্মকারের তৈরি কাঠখোদাইয়ের। কাঠখোদাই। তখনও সীসা পর্যন্ত যাওয়া হয়নি। এটার পরে অবশ্য হয়। তার মানে বলছো যে এখন সিসা যেটা দেখালে তার আগের কাঠ খোদাই করে 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 মানে ছাপানো হচ্ছে। এনগ্রেভিং প্রিন্ট যারা করেন, হুম। যে কাঠের উপর প্রথমে এঁকে তারপর ছেনি বাটালি দিয়ে হ্যাঁ, সেই হ্যাঁ, ঘষে হ্যাঁ। ঘষে যেটুকু প্রিন্ট হবে সেটুকু উঁচু থাকবে, যেখানে প্রিন্ট হবে না সেটুকু বের করে দিতে হবে গর্ত টাইপের করে। এনগ্রেভিং যে এটা হয়, তারপর কালিমাকে ইমপ্রেশন, ঠিক, ঠিক। এটা কাইন্ড অফ সেই কাঠখোদাইয়ের হরর। এখানে আমরা দেখলে বুঝবো অনেক কিছু এরকম হয়ে গেছে যেগুলো কিনা এখন আমরা মেনটেন করি না। এই যে ধম্ম পুস্তক। আচ্ছা, আমরা কি জানতে পারি একটু ওনার বিষয় নিয়ে? আচ্ছা, এইবার পঞ্চানন কর্মকারের বিষয় বলতে আমার তো সাবজেক্ট নয় হিস্ট্রি। ঠিক। আমি কাজের ক্ষেত্রে যতটা আমাকে ঢুকতে হয়েছে ততটা আমি বলতে পারবো। তো পঞ্চানন কর্মকার হচ্ছে ভুল হতে পারে আমার, আমি আগেই বলে নিচ্ছি তার জন্য। শ্রীরামপুরের লোক ছিলেন। ঠিক। উনি হচ্ছে শ্রীরামপুর মিশনারি যে ব্যাপটিস্ট প্রেস ছিল, ওখান থেকে এই এটা করার জন্য হ্যালহেডের একটা গ্রামার করেছিলেন, যারা ইংরেজরা যারা বাংলা সম্পর্কে জানবে, বাংলা এসে কাজ করবে, সেই গ্রামারের জন্য যে বাংলা হরফগুলি দরকার ছিল, তিনি পঞ্চানন কর্মকার প্রথম করেছিলেন, মানে করে দিয়েছিলেন। এবং তার পরবর্তী সময় শ্রীরামপুর প্রেস যখন আরও বড় হলো, তখন পঞ্চানন কর্মকার শুধুমাত্র বাংলা নিয়েই কিন্তু কাজ করেননি, সাউথ ইন্ডিয়ার দুটো ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে অবভিয়াসলি ল্যাটিন যেটা ইংরেজি, তাতেও কাজ করেছিলেন। এবং শ্রীরামপুর পঞ্চানন কর্মকারের ছেলে নয়, বোধ হয় জামাতা, নামটা আমার ঠিক মনে পড়ছে না, উনি নিজেও ওই পঞ্চানন কর্মকারের যে লিগেসিটা রয়েছে, মানে অ্যাক্টিভ লিগেসি যেটা চালিয়ে নিয়ে গেছিলেন, ওনার চন্দ্রোদয় প্রেস নামে একটি প্রেস ছিল, আচ্ছা। সেখান থেকে পঞ্জিকা বা, মানে ব্যাপারটা কি হচ্ছে, মিশনারি প্রেস তো ততদিনে আস্তে 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 ইংরেজদের বাড়ছে। শ্রীরামপুর চন্দননগরের ফরাসির যে ব্যাপারটা ছিলেন ওলন্দাজ, আস্তে আস্তে শ্রিঙ্ক হচ্ছে। তো আস্তে আস্তে ব্যাপারগুলো যে কীভাবে আরও বাংলার সাধারণ লোকের মধ্যে বিভিন্ন রকম পাঁচালী বলুন বা রামায়ণ মহাভারত, মানে যেটা সাধারণ লোকের ঠিক। মার্কেটটা আস্তে আস্তে শিফট হচ্ছে। তো এটুকুই আমি মোটামুটি। বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলো হচ্ছে সেই সময় যে টাইপ ফাউন্ড্রিগুলো ছিল তাদের টাইপ ফেস কেমন ছিল। কতগুলো ফেস ছিল মোটামুটি তাও আগে? খুব বেশি আমার যতদূর দেখা আছে বা জানা আছে 10-12টা মতন। বাস ওর মধ্যেই কাজ হতো। হ্যাঁ, ওর মধ্যেই কাজ হতো এবং এইগুলোর কিছু ডিজিটাল কাউন্টার পার্টও আমরা এখন দেখে থাকি। হুম, হুম, হুম। আচ্ছা, এটা বিদ্যাসুন্দরে ইসে করা, এই যে শ্রীগুলো দেখলে বোঝা যাবে। আচ্ছা, আমরা যদি এটার পাশাপাশি পঞ্চাননের কর্মকারের যেটা আছে সেটাকে যদি রাখি, তাহলে পরে আমরা প্রচুর আর কি দেখতে পারবো, চেঞ্জ দেখতে পারবো। ঠিক। যেটা বিদ্যাসুন্দরের আর একটা পঞ্চানন কর্মকার যদি সাইড বাই সাইড রাখি, ঠিক আছে, না, এটা এটা ওটা আপগ্রেডেড, তাই এটা না? কিন্তু অনেক ম্যাচিওর, হ্যাঁ, ম্যাচিওর, অনেক আপগ্রেডেড। পরের। তো আমরা যেটা দেখছি এটাকে দুম করে টাইপ করলে হয়ে যাচ্ছে। একটা শিফট, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হতে কিন্তু প্রচুর প্রচুর সময় গেছে, প্রচুর বাক বিতণ্ডা গেছে। ওই যে ফেসবুকের যেটা পাওয়া যায় যে একারের মাত্রা ছাড়া হয়, এরকম প্রচুর জিনিসপত্রের মধ্যে গেছে। সেটাই, সেটাই। এনার নাম কি? বিদ্যাসাগর সুন্দর, বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দরের এটা একটা পাতা। তোমার ফেভারিট কোনটা? আমার অনেস্টলি ফেভারিট বলতে আমার ফেভারিট একটাও না, লিপি ঘরের? যার যেটা ভালো লাগে। আমি তো না, লিপি ঘরের কোন ফন্টসটা? আমি যদি একটা ফন্টের নাম বলি তাহলে হ্যাঁ। সেই ডিজাইনার ভাববে আমাকে তোল্লাই দেওয়া হচ্ছে, যদি না বলি ভাববে আমার উপর। তো আমার সবই পছন্দ। না, না, এরকম কি বলা যায়? একটা এর ঊর্ধ্বে গিয়েও তো বলা যেতে পারে যে ফন্টসটা আমার ভালো লাগে। না, এবার আমার সেরকম পার্সোনাল ফেভারিট অনেস্টলি নেই। তার কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমার পছন্দ অপছন্দের উপরই কোনো কিছু ম্যাটার করে না। বুঝলে, তুমি আমি আজকে ইউজারকে দেখো হ্যাঁ, শুধু। আমি ব্যাপারটা কি হয়, ইউজারের তো ইউজ কেস রয়েছে। এই যে চলো আমি তোমার অনুযায়ী বলি, ইউজারের মধ্যে সবথেকে বেস্ট ফন্টস কোনটা লিপি ঘরের? এবার সেটা তো ডাউনলোড কাউন্ট বা অবশ্যই। সেল কাউন্ট দেখে বলতে হবে। ডাউনলোড এবার কাউন্ট। সেটার বেসিসে মোটামুটি দুটো ফন্ট আছে হুম। মোস্ট ডাউনলোডেড। একটা হচ্ছে আমাদের নুলুয়া বলে একটা ফন্ট আছে, ঠিক। আর একটা হচ্ছে মাহফুজ একে বলে একটা ফন্ট আছে, মোটামুটি 4 লাখ 6 লাখ ওরকম, 6 লাখ প্লাস হচ্ছে। মাইনাস। দুটোই ফ্রি ফন্টস। হ্যাঁ, দুটোই ফ্রি। এটা হচ্ছে কাঠখোদাইয়ের অক্ষর। এটা আমি প্রচুর ধুলো ফুলো, মানে এগুলো অবসোলেট হয়ে গেছে ধুলো ফুলো। এটা কি তোমার হাত? এটা আমারই হাত। ওরে বাবা! ধুলো ফুলো ঝেড়ে আমাকে বের করতে হচ্ছে, আমাকে দৌড়াতে হয়েছে প্রচুর। না, না, বের করতে হয়েছে মানে কি এখন কি তোমার কাছে আছে এটা? আমার কাছে নেই, প্রেসে গিয়ে করে এটা হওয়ার ধর, মানে সেই এনগ্রেভিং এর ঠিক, ঠিক, ঠিক। ব্যাপারটা যেটা আছে। আচ্ছা, ওই যে ছবিটা লাগানো রয়েছে,
হ্যাঁ ওটা তো ইংরেজি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাংলা। এটা হচ্ছে বাংলা, ঠিক। হ্যাঁ, অ্যানাটমি অফ টাইপফেস যেটা রয়েছে, আমার কাছে তার আরো এক্সটেন্ডেড ভার্সন একটা করা আছে, আমি টার্মিনোলজির মধ্যে যাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ। ঠিক। আচ্ছা, এখন হুম। বর্তমানে এই আনন্দবাজার পত্রিকা দেখবে নিচে বর্গীজের নিচে একটা ফুল স্টপের মতো থাকে, অনেকে বলি না আমরা যে এটা আচ্ছা। এটা নতুন ইন্ট্রোডিউস করেছে, বলি না আমরা। হুম এটা হুম নিয়ে একটু কিছু বলো তো। আচ্ছা, প্রথমত ওটা নতুন ইন্ট্রোডিউস নয়, নয় ওটা, ওটা অনেক আগেই ছিল। ঠিক। এবার এটার নাম হচ্ছে নুক্তা। নুক্তার ব্যাপারটা কি, আমরা হসন্তর ব্যাপারটা জানি, হুম যদি কোথাও ঘাত দিতে হয় বা প্রেসার করতে হয়, হুম হুম, তো সেখানে গিয়ে আমরা হসন্তটাকে ব্যবহার ঠিক করি। ঠিক। নুক্তার ব্যাপারটা হচ্ছে বিদেশি যে সমস্ত শব্দে আমাদের একটু ফিজিনেস দরকার হয়, হ্যাঁ, লেটস সে ফ্রান্স কাফকা, এই টাইপের যে মানে উচ্চারণগুলো, ফিজি, নর্মালি ফিজি হবে, আমি কিন্তু ফিজি। জেড হ্যাঁ, জেড, জেড। যেরকম যারা উর্দু শোনেন বা হ্যাঁ যারা হ্যাঁ, কবিতা শোনেন তারা জানেন যে আমরা বলি ওটা গালিব, কিন্তু গালিব নয়, গালিব, এরকম একটা ব্যাপার আছে আর কি। জেড। জেড মানে বাংলা তো খুব কোমল একটা উচ্চারণের ভাষা, এবার সেখানে এসে যে সমস্ত বিদেশি ভাষা ঢুকে গেছে যেগুলো কিনা আমাদের জিহ্বায় ধারণ করা খুবই একটা টাফ, আচ্ছা তো সেখানে নুক্তা দিয়ে বোঝানো হয় যে এটা কিন্তু বিদেশি ভাষা, এটা ভাই তোমার ওই সুজলা সুফলা উচ্চারণের মধ্যে যাবে না। আচ্ছা, এটা কি মানে আমাদের আনন্দবাজার পত্রিকার নয় এটা, মানে এটা আমরা আমাদের প্রচুর পুরানো, অনেক পুরানো। অনেক পুরানো। এবার আমি এক্স্যাক্টলি হয়তো বলতে পারবো না যে কত সময়ের পুরানো, কিন্তু আমি মোটামুটি যে সমস্ত লেটার প্রেসের বই দেখেছি এবং যারা এটা নিয়ে কাজ করেছেন বিশেষজ্ঞ ভাষাতত্ত্ববিদ, তাদের মতে এটা প্রচুর পুরানো। এবার যখন ওই আনসি ইউনিকোড শিপ লেটার প্রেস এক একজন এক এক প্রযুক্তিতে যাচ্ছেন, সেই সময় গিয়ে এটা রাখবো ওটা ফেলবো আমাকে ধরাতে হবে, কোড বেস ছোট হয়ে আসছে, তো ওই যে চন্দ্রবিন্দু ঈশ্বর ওটার মতন এটাও আর কি, যেহেতু ঝরে গেছে, এবার ঝরে যাওয়ার পরে কি আমরা যারা যারা এই প্রজন্মে বা এই এ পর্যন্ত আমরা যারা নন ইউনিকোড দেখে 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 মাথার মধ্যে গেঁথে গেছে ব্যাপারটা, ঠিক ঠিক। তো সেইখানে তো আমরা এটাকে রেকগনাইজ করতে পারবো না। এবার আমাদের মতন যারা এটা নিয়ে কাজ করছেন বা এটা নিয়ে পড়াশোনা বা রিসার্চ করছেন, তাদেরকে যদি বলা হয় যে এটা আনন্দবাজার ইনভেন্ট করেছে কাইন্ড অফ, তো তারা কিন্তু ব্যাপারটা অ্যাকসেপ্ট করবেন না। এবার সাধারণ মানুষের কাছে এটা তো অপরিচিত, তারা তো সেটাই। বলবেনই যে এটা তো কোনোদিন দেখিনি। এবার দেখবে কিভাবে, এটা তো প্রিন্টের বা রেন্ডার বা লেখার তো সিস্টেমই তো তুমি ছিল না এটা। ছিল না, এখন ইউনিকোড আসছে বিধায় আমাদের সেই স্বাধীনতাটা তৈরি হয়েছে, হুম, যে না আমরা 10টা 5টা পুরনো বই ঘেটে যারা জানেন তাদের সঙ্গে কথা বলে আরও 2টো 5টা জিনিস ঢোকাতে পারছি, যে না এটা ফন্টের মধ্যে ছিল না, এটা আমাদের বইপত্রে রয়েছে, পুঁথিতে রয়েছে, কিন্তু এটা এই যে আনসি হয়ে যাওয়ার পর আমাদের সরে গেছে। তো মোটামুটি নুক্তার ব্যাপারটাও এরকম একটা ব্যাপার। নুক্তা বলে এটা, তাই তো। এবং আমাদের কিবোর্ডে এবং অভ্রের কিবোর্ডে আলাদা করে নুক্তা টাইপ করার সিস্টেম লাগানো আছে, যেটা সেটা অন্য কোনো সেটা কিবোর্ডে নেই। কম্পিউটারদের নেই, কোনো না নেই। কম্পিউটারদের। আচ্ছা, বাহ, ভেরি এটাই গুড। কি এক্সট্রা কিবোর্ড দেয়া আছে? হ্যাঁ। এবার ব্যাপারটা, এটা যেহেতু উইন্ডোজের সঙ্গে ফ্রি থাকে, হুম হুম, এটাতে আর অভ্রতে দেখানোই যেতে পারে যে না পসিবল, তো ঠিক আছে, ঠিক অভ্রটা আছে। আছে কি? অভ্র আছে। ব্যাপারটা হচ্ছে যারা অন্য কিবোর্ড ব্যবহার করেন, তারা অন্য কিবোর্ড যাদের থেকে কিবোর্ড নিয়েছেন তাদের সাথে কথা বলুন, এইটুকু আমরা অন ক্যামেরায় বলে দিলে ওই দায়বোধটা থাকে না। বাস বাস, ঠিক আছে, ঠিক আছে। তো যে নুক্তার ব্যাপারটা আমরা বলছিলাম, হুম হুম নুক্তা আমরা অভ্র কিবোর্ডের মধ্যে এখানে ক্লিক অ্যান্ড টাইপ যে মাউসের আইকনটা রয়েছে, হুম, এখানে ক্লিক করলে কিন্তু এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে আমাদের, এই যে কিন্তু নুক্তাটা রয়েছে, ঠিক। নুক্তা রয়েছে, এবং যে ঈশ্বর চিহ্নের ব্যাপারটা বলছিলাম। এই দুটো কি একটু জানতে পারি? আচ্ছা, নয়ের মতো দেখতে। অ্যাকচুয়ালি এই যে যে জিনিসগুলি রয়েছে, অসমীয়া। আমি না, অসমীয়া নয়, এগুলো বাংলা। তাহলে এই দুটো আমার কেমন নয়ের মতো দেখতে লাগছে, এই দুটো। নয় লিয়ের এটালি। এবার ব্যাপারটা হচ্ছে এখানে কিছু জিনিসপত্র এক্সট্রা দেয়া রয়েছে, এইগুলো হচ্ছে কারেন্সি চিহ্ন। ও, আমার এই মুহূর্তে এক্সট্রা মনে নেই কোনটা কি, কিন্তু এগুলো কি সেই পাই, তারপরে হচ্ছে গন্ডা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনা, সেই সিম্বল আমার এক্স্যাক্টলি মনে নেই কোনটা কোন সিম্বল, কিন্তু কারেন্সি সিম্বল, বাংলা কারেন্সি বাংলা কারেন্সি সিম্বল আছে। যেগুলো প্রচলিত নয়, কিন্তু আর এগুলোর কোড আছে আমাদের। আর এটা কি পোয়েটিক দাড়ি? না, তাহলে এটা কি? এটাও কারেন্সি সিম্বল, এটাও এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত কারেন্সি। কারেন্সি সিম্বল আছে এটা। সেই আনা, নোয়া, গন্ডা, এগুলো, এই দুটো হচ্ছে অহমিয়া, অসমীয়া এটা। আর এই হচ্ছে সেই দুটো, হুম, জেড। জিরো ওয়াইথ জয়নার, জিরো ওয়াইথ নন জয়নার, ঠিক। মানে এদের কোনো ওয়াইথ নেই, এরা কখনো দুটোকে জুড়ে দিচ্ছে, কখনো না জুড়েই লিখছে। বুঝতে পেরেছি। আর এগুলো লি, এটা হচ্ছে নুক্তা, এটা হচ্ছে অভিগ্রহ, যারা সংস্কৃত থেকে ট্রান্সলেট করেন তারা এটার ইউজ এটা জানতে ইউজ। পারে।
মানে এটা হয়ের মতন, কিন্তু এটার উচ্চারণ অনেকটা প্রলম্বিত আয়ের মতন হয়। ঠিক। আচ্ছা, এটা ডাবল রি, রি, এটা ডাবল লিকার, এটা লিকার, এটা ডাবল লিকার। যেরকম ক্লিব আমরা যদি লিখতে চাই, তাও আমরা তো বর্তমানে কয়ের ল ফলা দিয়ে দীর্ঘিকার লিখি, হ্যাঁ, তো এটা লিকার দিয়ে লিখতে গেলে কয়ের নিচে লিকার দিয়ে ব দিয়ে দিলে ক্লিব হয়ে যায়, ঠিক। ব্যবহৃত হয় না, অবসোলেট হয়ে গেছে। বাট ইউনিকোড কনসোর্টিয়াম আমাদের কোড দিয়েছে, তো এই সমস্ত কিবোর্ড এতে রয়েছে, এবং আমাদের কিবোর্ডে রয়েছে। এবার আমরা উইন্ডোজেরটা দেখি, উইন্ডোজের ইনস্ক্রিপ্ট যেটা রয়েছে, ইনস্ক্রিপ্ট করলাম, এটা অন স্ক্রিন কিবোর্ডে আমরা দেখছি। তো আমাদের এই যে হচ্ছে নুক্তা, যদি কেউ চান যে জয়ে, শয়ে, ফয়ে এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো বিদেশির ওই ঘাতটা যায়, তো সেখানে নুক্তাটা ব্যবহার করা হয়। এই যে ডাবল দাড়ি, শিফটে গিয়ে দেখতে হবে, এরা বোধ হয় রয় জফলা কিছু দেয়নি। প্রথমে জাস্ট আমি একটা ডিফল্ট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ফন্ট, মানে ওই যে ইউনিকোডে রয় জফলা লেখা যায় না, এটা আমরা একটু জাস্ট দেখি। জিরো বাংলায় রয়েছে, এই যে হচ্ছে আমাদের। আচ্ছা, আপনি তো টাইপ করেন, স্ক্রিপ্ট আমার ঠিক মুখস্থ নেই, আপনি রয় জফলা টাইপ করুন, কিবোর্ডটাই আছে। রয় জফলা আসলে র্যালি, র্যালি লিখুন হ্যাঁ, আপনি। র্যালি, ঠিক তো, হবে না, ঠিক। ভেঙে ফেললেও হবে না। হ্যাঁ, ঠিক। এটা কি শুধু এর ক্ষেত্রে? এইটা ইউনিকোড লোকজন ব্যবহার করার অন্যতম একটা সমস্যা। এটাতে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, আমি জাস্ট অবরোধে দেখাচ্ছি ZWNZ এর ব্যাপার। আমরা প্রথমে লিখবো, লেখার পর আমাদের ZWNZ দিতে হবে। আচ্ছা, আমি একবার ট্রাই করার চেষ্টা করবো। হ্যাঁ। এইটা সেটার জন্য বলছি না, আমি বলছি আমি র্যালি তো আগে কি আচ্ছা, আমি একটু লিখিনি। পিছিয়ে গেছি, হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি বলছি কখনো কি আমি লিখিনি, মেবি কখনো বাঁধেনি। আমার মনে হয় আসেনি কখনো, না? না, নোটোসেরিফিয়াম, নোটোসেরিফ হবে না, কোথাও হবে না। তাই তো? আপনি টাইপ করুন না। মানে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটার মধ্যে যেহেতু আমি ডুবে আছি, তো আমি জানি অ্যাকচুয়ালি কোথায় কোথায় সমস্যা হয়। এবার তাহলে বুঝতে পেরেছি, তাহলে ইউজাররা তো খুব বেশি এই প্রবলেমটা ফেস করেননি, হুম, যারা ফেস করেছেন তারা জানেন। ঠিক, ঠিক, তাহলে হবে। আপনি যে কোনো ফন্ট চুজ করুন, আপনি নোটোই চুজ করুন। নোটোসেরিফ বাংলা, হুম। র, র। আচ্ছা, তাহলে কখনো র্যালি ইউনিকোডের র্যালি পড়েনি সমস্যা, আমার জীবনে এখন। ফন্টের ফন্ট আপনি যা ইচ্ছা চেঞ্জ করুন, ইউনিকোডের সমস্যা, ইউনিকোডের ফিক্স সমস্যা। হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার যেহেতু ট্র্যাডিশনাল আনসি থেকে যারা এসছেন, তারা ZWNZ এই সমস্ত জিনিসপত্র জানেন না, তো এগুলো হচ্ছে ইউনিকোডে তো যখন লেখা যায় না। ঠিক। আর এখানে ফোল্ডারে কি রয়েছে যেটা দেখানো উচিত আছে মোটামুটি আচ্ছা। আমাদের প্রোগ্রাম আচ্ছা, শেষের দিকে? আচ্ছা, এই যে মাত্রালতা যেটা রয়েছে, আমরা কিন্তু ওপেন টাইপ দিয়ে একই ফন্টের মধ্যে মাল্টিপল টাইপের মাত্রালতা, শুধুমাত্র ইউনিকোডে এটা কাজ করবে, নাহলে করবে না। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল। জানি না ভেরিয়েবল সম্পর্কে, মানে খুব কম লোকেরই হয়তো এক্সপোজার রয়েছে। ভেরিয়েবলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা জাস্ট রেগুলার, বোল্ড, ইটালিক এইরকম করে কমাই বা বাড়াই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয়, আপনি পুরো যেরকম একটা স্কোয়ার আমি তৈরি করলাম, স্কোয়ারের যে বর্ডারটা আছে, স্ট্রোকটা আছে, আমি 7 পিটি টাইপ করে দিতে পারছি। ভেরিয়েবল ফন্টের সেম ওয়েতে ওয়েটটা এবং ইটালিকের যে ব্যাপারটা থাকে, ওটা ওরকম স্লাইডার দিয়ে বা টাইপ করে কমানো বাড়ানো যায়, মানে সেই ডিগ্রিটা। এটাও একটা ভেরিয়েবলের, মানে এগুলো রিলেটিভলি অনেক নতুন প্রযুক্তি টাইপফেসের দিকে। আচ্ছা, ওই যে ছবিটার কথা আমি বলছিলাম, যেটা আমি আরো রিফাইন করে ব্যাপারটা করেছি, এটা হচ্ছে মোটামুটি সেই ব্যাপারটা, যে ওপরে যে আমার টোটাল যা ম্যাটেরিয়াল রয়েছে, ক্যালিগ্রাফাররা যে কাজ করেন, কাজ করতে গিয়ে বড় সমস্যা হয়, সাধারণ অক্ষর রাখেন ঠিকঠাক, যুক্তাক্ষরে এত লম্বা করে ফেলেন, গিয়ে আর আগেরটা পরেরটার সঙ্গে একটা মারামারির মতন ব্যাপার তৈরি হয়। বুঝতে পেরেছি। তো এটা জাস্ট আমাদের ডিজাইনারদের সাপ্লাই করার জন্য, ঠিক। যে আচ্ছা মোটামুটি এটা একটু ফলো করার চেষ্টা করবেন, না হলে পরে আমাদের ওটা নিয়ে আবার কাটাকাটি করতে হয়, আবার সাইজ করে করে এগোতে হয়। আচ্ছা, এটা এটা হচ্ছে ইনিট, ফিনা, মিডের ব্যাপার, যে বলছিলাম অ্যারাবিক যে টাইপফেস থেকে। ইনিশিয়ালে কি হচ্ছে, কেউ যদি শব্দের শুরুতে যে কোনো শব্দ লিখছেন, তাহলে সেটার মাত্রা হবে না। ঠিক। জাস্ট আমরা ট্রাই করার জন্য সেটা করেছিলাম। ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই কটার মধ্যে এইদিকে নেই, এই কটার মধ্যে ফিনা, ফাইনাল ফর্ম, ফাইনাল ফর্ম। শব্দের শেষে যদি ক হয় তার আচ্ছা, মাত্রাটা এটা হবে। যে মিডিলে দুদিকেই কানেক্ট করছে, হ্যাঁ, আর এটা হচ্ছে আবার শেষে ফাইনাল ফর্ম। মানে এটা ফিনাকে আলাদা করে দেখানো। আরেকবার করে দেখানো হয়েছে। মানে মোটামুটি প্রযুক্তি তো এক জায়গাতে আটকে নেই,
ঠিক। আমরা মোটামুটি দেখছি ওই ক লিখছে, স লিখছে ওই, কিন্তু এদিকে প্রচুর এগিয়ে গেছে, প্রচুর এগিয়ে গেছে। প্রচুর চেঞ্জেস আসছে। এবার যে বললাম যে কমফোর্ট জোনের মধ্যে আটকালে তো হবে না, আমাকে কিন্তু কম্পারেটিভলি দেখতে, আচ্ছা টাইপফেস টেকনোলজি নিয়ে কি এসছে, ওপেন টাইপে নতুন কি অ্যাড হয়েছে, সেটাকে আমি কি করে ইউটিলাইজ করে ইউজারকে এক্সট্রা বা নতুন ফ্যাসিলিটিস দিতে পারি, যেটা ম্যাক্সিমাম মানে যারা কিবোর্ড ফন্ট এগুলো নিয়ে কাজ করছেন ম্যাক্সিমাম লোক যেখানে পুরো একদম আটকে গেছেন। আমরা এখানে জাস্ট অল্টারনেট এবং ভেরিয়েবলটা জাস্ট একটু দেখে নেব, যে সাধারণ যে আমরা জানি ফন্ট লিখলেই হয়, তার একটু ব্যতিক্রমী জিনিসপত্র। আচ্ছা, আপনি জাস্ট এখানে যে কোনো একটা শব্দ লিখুন না, যেটায় পরপর দুটো তিনটে হস্যিকার আছে, দুটো, পরপর দুটো হস্যিকার। আচ্ছা ঠিক আছে, হস্যিকার, হস্যিকা, তাহলে এটাই লিখে হ্যাঁ। দিচ্ছি। আচ্ছা, বানান ভুল করে, আচ্ছা ঠিক আছে, বানান ভুল করে লিখলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটুকু হলেই হবে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি, যে স্টাইল সেট তো আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কাজ হবে কি করে? আপনি যে কোনো কিবোর্ডে লিখুন, কোনো অসুবিধা নেই, শুধু ইউনিকোড হতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, অনেকের প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র পেইড ফন্টেই বোধহয় স্পেশাল ফিচার রয়েছে বা খুব সমস্যা, না হলে পরে এগুলো দেওয়া হয় না। তো এটা ফ্রি ফন্ট, আমি জাস্ট দুটো ফ্রি ফন্ট ডাউনলোড করেছি। ওকে, এবার আমরা দেখব অল্টারনেটটা কিভাবে কাজ করে। ঠিক। এটাকে যে কোনো কিবোর্ড, ডাজন্ট নেসেসারি যে হতে হবে সে কিবোর্ড, আমার ইউনিকোড হতে হবে, ১ নম্বর কথা। ঠিক। ২ নম্বর কথা হচ্ছে সফটওয়্যারটা একটু আপডেটেড হতে হবে। ঠিক। এইবার যেটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে গিয়ে প্রপার্টিস প্যানেল বলে একটা জিনিস আছে, হুম। প্রপার্টিস ক্যারেক্টার, এই যে টাইপ অপশনস রয়েছে, হুম। এই যে বইয়ের মতন রয়েছে হুম। স্টাইলিস্টিক সেট, এখানে যখনই গিয়ে আমি সেট অন করছি, ও, বুঝতে পেরেছি। মানে বাংলাতে যে এই ধরনের কাজ হতে পারে, হ্যাঁ, আমরা জাস্ট গবেষণামূলকভাবে করেছি যে চলো দেখি ইমপ্লিমেন্ট করে দেখি কি হয়। বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা স্টাইলিস্টিক সেট ওরে 2। বাবারে! আর এটা শুধুমাত্র কি লিপি আমি ঘরে, একটু আগে পরে করে দিচ্ছি। লিপি ঘরেই বেশি করেছে, তাই তো? না, ব্যাপারটা হচ্ছে ফন্ট নিয়ে বর্তমান সময়ে কাজ অনেকে করছেন, হ্যাঁ। কিন্তু একটু মানে থিঙ্কিং আউট অফ দ্য বক্স, যে ঠিক আছে এই জিনিসগুলো পসিবল হয়, হ্যাঁ, তাহলে কি আমরা বাংলাতে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি? যদি করতে পারি তাহলে কিভাবে হতে পারে, কোন জিনিসটা দিয়ে আমরা এরকম জিনিস তৈরি করতে পারি যাতে ইউজাররা ইন্টারেস্ট, মানে ব্যাপারটা খুব আচ্ছা বেশ, তো দেখি তো কেমন হয়। হুম। ঠিক আছে, তো এটা মোটামুটি স্টাইল সেট চেঞ্জ করে আমরা করতে পারি। ভেরিয়েবল ফন্টের ব্যাপারটা যেটা হচ্ছে, আমি ফন্টটা একটু চুজ করে নিচ্ছি। আচ্ছা, ভেরিয়েবলটা, তাই তো? হ্যাঁ, ভেরিয়েবলটা যখন আমি প্রপার্টিস স্লাইডারে চলে গেলাম, এখানে দেখুন আমাকে স্লাইডার দিয়ে দিচ্ছে, ওখানেও স্লাইডার দেবে, ওই যে ওটায় ক্লিক করতে হবে। এটা যখন আমি ওয়েটটাকে কমাচ্ছি, এখানে ৩০০, কথার কথা আমি ৫২০ চাইছি, হুম। ইটস, তো আমি 520 দিয়ে দিচ্ছি। আমি স্ল্যান্টিং ৬ ডিগ্রি চাইছি, মানে কাত যেটা হয়। মানে যেটা ইটালিক টাইপের যেটা হয়। ইটালিকটা না, আমি না, পুরোটা চাইছি না। এইটার কাজ কি আমাদের লিপি ঘরের ডেভেলপারের এটা পার্ট? এটা আমার ডেভেলপ করা। হ্যাঁ, মানে ওটাই বলছি। মানে এইটা হ্যাঁ, মানে এটা ফটোশপের কাজ নয় এটা। ফটোশপের লেটেস্ট ভার্সনে ভ্যারিয়েবলের সাপোর্টটা দেয়া সাপোর্টটা আছে। দেওয়া আছে। বাহ! এবার কেউ যদি ফটোশপ 7 ইউজ করেন তো তিনি তো পারবেন না। ও তো পারবেন না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মোটামুটি এগুলো উম আপনার হচ্ছে ২০, ২১ বা এর পরের এরপর ভার্সনগুলোতে ওগুলো রয়েছে। এটা জাস্ট আমরা এক্সপেরিমেন্ট করেছি, আচ্ছা ঠিক আছে হুম, এই জিনিসটা কি বাংলাতে কাজ করতে পারে? হুম, কাজ করলে পরে কতটা সেটা আপনি যদি মানে এখান থেকে কিন্তু আপনি লাইট করে সেটাকে পুরো 12 বিট ইটালিক করে দিতে পারেন। ঠিক, ঠিক। মানে বোঝা গেছে? এখান থেকে বুঝতে পেরেছি, যেরকম বুঝতে পেরেছি। আমাদের এই বোল্ড ইটালিক এগুলো সিলেক্ট করতে হতো। তো হ্যাঁ, এখানে শুধুমাত্র বিয়ন্ড সিলেকশন আমরা এখানে স্লাইডার বাড়ি ইচ্ছা মতন চিকন বা মোটা করে নিতে পারি। ঠিক। তো মোটামুটি এই দুটো দেখানোর জন্যই করেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লিপিকর ওয়েবসাইট। এখানে আমাদের যারা কোর টিম রয়েছে আর ডিজাইনার রয়েছে, দুটো জিনিস রয়েছে। আমি কোর টিমটাকে দেখাচ্ছি ব্যবস্থাপনায়। তো এখানে যারা রয়েছেন এরা আমাদের উপদেষ্টা। তো এটা আবুজার মোহাম্মদ আক্কাস, ইনি বাংলাদেশের সাংবাদিক। ইনি সৌমেন পাল, ইনি সুস্মিতা চৌধুরী। মানে আমরা যেখানে আটকে যাই বেসিক্যালি এখান তারা থেকে হেল্প করেন হেল্প আপনারা। নিই। আর এটা মোটামুটি আমাদের কোর টিমের লোকজন রয়েছেন। এটা তো আমি। এটা হচ্ছে নুরুল আলম আদর, যার সঙ্গে শুরু করেছিলাম। এখন ইনি
স্টুডেন্ট সেরকমভাবে সময় দিতে পারছে না পড়াশোনার চাপের জন্য। এটা হচ্ছে আনোয়ার ইসলাম, উনি চালাচ্ছেন। আর আবুল কালাম আজাদ, এনারা মোটামুটি হেল্প টুকটাক করে করছেন। আর এ দুজন আছেন, ইনি ইন্ডিয়ান, ইনি বাংলাদেশি। ঠিক। হ্যাঁ, আর এটা হচ্ছে যারা টাইপফেস ডিজাইন করছেন তাদের তালিকা। তো আরে বাবা, এখানে অনেক তো। প্রচুর প্রচুর রয়েছে। এখানে বাংলার কার কার আছে? বাংলার এই যে স্বরূপ গিরি আছেন, ধ্রুবজ্যোতি রয়েছেন, সজল কুমার বাইন রয়েছেন, স্বস্তিক সরকার রয়েছেন, ইফতেখারুল রয়েছেন, এনারা এই যে শচীন বিশ্বাস রয়েছেন, সূচনা রয়েছে, মানে দুদেশ মিলিয়েই সব করছে। অনিকেত চক্রবর্তী রয়েছেন, এর বাড়ি চন্দননগর, আচ্ছা, হুগলির। অন্বেষ সাদে রয়েছেন, এই যে জসির আহমেদ লস্কর, এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে আসাম। মোটামুটি এই সবারই দুটো একটা করে ফন্ট। তবে সব থেকে বেশি ফন্ট হচ্ছে আলিনুর ইসলামের। মোট 113টা টাইপফেস করে ফেলেছেন। মানে ব্যাপারটা ভাবা যায় না জাস্ট। সেটাই। মানে কত ভেরিয়েশন হতে পারে, সবই তো স্বরে অকক। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং কথাবার্তা জিজ্ঞেস করার চেষ্টা করবো। নীলাদ্রিকে বা লিপিকরকে যারা আপনারা ভাবছেন যে আমরা 2.5 কোটি বার ডাউনলোড করেছি নিজের মতন করে, ফ্লেক্স, ব্যানার, দুর্গাপুজো বা অন্যান্য যে সেকশনে সবাই নিজের মতন করে ব্যবহার করেছে। তো সেখানে দেখুন আমরাও কিন্তু এর বাইরে নেই, ঠিক আছে, মানে জয়িত্রী টিভি। আমি নীলাদ্রিকে জিজ্ঞেস করার চেষ্টা করব যে এখানে আপনাদের ফন্টস আছে, দেখুন তো একটু। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ফন্ট, আচ্ছা, এটা আমাদের নয়, এটা আমাদের ফন্ট, 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 এটা আমাদের ফন্ট। আচ্ছা, মোটামুটি এ পাওয়া গেল। মোটামুটি এগুলো পাওয়া গেল। হ্যাঁ তাহলে আমি বলছি, যদি আমরা, যিনি ডিজাইনার রয়েছেন, তিনি তো ইন্টারনেটে খুঁজে সব থেকে বেস্ট ফন্টস নেবারই চেষ্টা করেছেন হ্যাঁ, আমাদের, তাই না? তো এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করারই ব্যাপার যে আমাদের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সটা এইভাবে প্রোভাইড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে লিপিকর যথেষ্ট ভালো কাজ করছে, মানে এটা বলার কিছুই নেই। আমাদের জয়িত্রী টিভির একটা সেগমেন্ট রয়েছে, সেগমেন্ট ঠিক নয়, যারা ভালো করে ডিজাইন নিয়ে কাজ করছে তারা দীর্ঘদিন ধরে তো কাজ করে যায়, কিন্তু হয়তো তাদেরকে, মানে ওটাকে কি বলবো, রিকগনাইজ করা। আমাদের ছোট্ট একটা চেষ্টা, যে আমরা দেখেছি লিপিঘরের উত্থান কিভাবে হয়েছে, কত মানুষের তাতে সুবিধা হয়েছে, তারা ভেরিয়েশন পেয়েছে, ডিজাইনের ফন্টসের ভেরিয়েশন পেয়েছে। তো এটা আমাদের তরফ থেকে আমাদের মনে হয়েছে যে বাংলা ভাষার প্রতি, বাংলা ফন্টসের প্রতি যে এত বড় অবদান রয়েছে, তাই জয়িত্রী টিভির পক্ষ থেকে আমি চাইবো এম্বার অ্যাওয়ার্ড ডিজাইনটা আমাদের পক্ষ থেকে এটা আচ্ছা, রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং জয়িত্রী টিভির পুরো টিমকে আমাদের সম্মানিত করার জন্য। আমি বাংলা টাইপ অনেকদিন ধরে করছি, বা দর্শক যারা রয়েছে তারা বাংলা টাইপ অনেকদিন ধরেই করতে পারে, কিন্তু কিভাবে কাজ হয়, এর পিছনে কি থাকে, কি প্রবলেম থাকে, কোন মানুষগুলো থাকে, বিশেষ করে কোন মানুষগুলো থাকে, এমন অনেকজন আছে, এই যে 2.5 কোটি মানুষ ডাউনলোড করে রেখেছে ফ্রিতে, তারা কিন্তু লিপিঘরকে জানে, কিন্তু লিপিঘরের যে মানুষগুলো রয়েছে তারা কিভাবে কাজ করে আর সত্যি কত পরিশ্রমের কাজ, এই পুরো বিষয়টাকে বোঝাবার জন্য আমি আন্তরিকভাবে জয়িত্রী টিভি এবং দ্য ডিজাইন পডকাস্ট থেকে আমি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। আচ্ছা, জয়িত্রী টিভিকে অনেক ধন্যবাদ। আমাদের কথা বা আমরা যারা ফন্ট নিয়ে কাজ করি তাদের কথাকে সবার সামনে তুলে ধরা এবং একটা সুযোগ করে দেওয়ার জন্য যে কিভাবে কাজটা হয়। নমস্কার দাদা। ভালো থাকবেন। হ্যাঁ।